তারপরে আমাদের সরি ফর ইন্টারাপ্ট, তো আমাদের হচ্ছে প্যারেন্থেসিস আমাদের সি প্রোগ্রামিংয়ে কখন ইউজ করা হয়, যখন কোনো ফাংশনকে পায়। তো যদি আমরা আমাদের এই প্রোগ্রামটা ছোট্ট একটা প্রোগ্রামে যদি দেখি যে এখানে মেইনের পরে প্যারেন্থেসিস আছে, তার মানে মেইন একটা ফাংশন। দেখো প্রিন্টএফের পরে প্যারেন্থেসিস আছে, তার মানে প্রিন্টএফ একটা ফাংশন। এটা হচ্ছে যত ফাংশন দেখবা সবগুলোর পরে প্যারেন্থেসিস থাকবেই। কার্লি ব্রেস কি? কার্লি ব্রেস কখন ইউজ করি? কার্লি ব্রেস হচ্ছে কোনো কিছু বডি মানে ক্রিয়েট করার জন্য আমরা কার্লি ব্রেস ইউজ করি। যেমন ধরো আমরা যদি আমরা সামনে দেখবো আসলে, যদি ইফের মধ্যে কিছু একটা থাকে, কোনো একটা লজিক থাকে, এবং আমরা এখানে কার্লি ব্রেস দিই, তাই না? এই জিনিসটার মানে হচ্ছে বডি। বডি মানে হচ্ছে এর ভিতরে আমরা কিছু একটা কাজ করব, তাই এই এতটুকুকে বলি আমরা বডি। তো এই জিনিসটা আমরা দেখবো আসলে পরে। যেমন আমরা যদি এই ছোট্ট ফাংশনেই দেখি, তাহলে আমরা দেখতেছি যে এখানে একটা কার্লি ব্রেস আছে, তার মানে মেন ফাংশনের বডি হচ্ছে এই কার্লি ব্রেসের ভিতরে যা আছে, এই শুরুর কার্লি ব্রেস থেকে শুরু করে শেষ কার্লি ব্রেস অবধি। আচ্ছা, এখন আরেকটা সুন্দর করে আমি বোল্ড করে দিছি যে এভরি স্টেটমেন্ট ইন সি এন্ড উইথ সেমিকলন। তার মানে প্রত্যেকটা লাইন তুমি যখন লিখবা একটা স্টেটমেন্ট হিসাবে, যেটা তুমি এক্সিকিউট করতে চাও সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে, ওটাকে তুমি সেমিকলন দিয়ে শেষ করতে হবে। যেমন আমি এখানে কোনো কিছু প্রিন্ট করতে চাইছি, আমি একটা স্টেটমেন্ট লিখছি যে হ্যাঁ আমাকে প্রিন্ট করে দাও, শেষে কিন্তু আমি একটা সেমিকলন দিছি। তারপরে আমি আরেকটা স্টেটমেন্ট লিখছি রিটার্ন 0, তার মানে হচ্ছে আমার এই প্রোগ্রামটাকে সাকসেসফুলি রিটার্ন করে দাও, তখন কিন্তু একটা সেমিকলন দিছি। তো এইরকম প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা যখন একটা স্টেটমেন্ট লিখবো এক্সিকিউট করার জন্য, কোনো ডিক্লারেশন স্টেটমেন্ট হইতে পারে, ডেফিনেশন স্টেটমেন্ট হইতে পারে, এক্সিকিউটেবল স্টেটমেন্ট হইতে পারে, সেই স্টেটমেন্টগুলো শেষে একটা সেমিকোলন থাকবে। ঠিক আছে? আরও একজন আসছে, হ্যাঁ নিশুন আসছে। আচ্ছা, তো তারপর যদি আমরা বলি যে এটা একটা সিম্পলি সি প্রোগ্রাম, তো আমরা যদি সি প্রোগ্রামটা ডিফাইন করতে চাই, এই যে এটা হচ্ছে ডেফিনেশন সেশন, যে আমি একটু আগে যে ডেফিনেশন সেশনের কথা বললাম, যে কমেন্ট করা কোনো কিছু, যে ডিফাইন করা, যে আমাদের ডকুমেন্টেশন সেশন, সরি ভুল বলতেছিলাম, এটা হচ্ছে ডকুমেন্টেশন সেশন, যে আমাদের এই প্রোগ্রামটা কেন লিখছি সেইটার একটা মানে সেটার একটা কমেন্ট আমি দিতে চাই এই প্রোগ্রামে, সেটাকে বলবো আমরা ডকুমেন্টেশন সেশন। তারপরে একটা আচ্ছা আবারও আসছে আরেকজন। তারপরে যদি আমরা বলি এটা কি, এটাকে বলবো আমরা হচ্ছে লিঙ্ক সেশন। কেন লিঙ্ক সেশন সেটা আমরা একটু আগে ডিসক্রাইব করছি, এটাও একটা লিঙ্ক সেশন। এখন আমরা দেখি যে এই লিঙ্ক সেশনে, এখন আমরা এই প্রোগ্রামটা ডিসক্রাইব করি। ভয়েড মেইন, ভয়েড হচ্ছে এই ফাংশনের রিটার্ন টাইপ। সবাই মাথা থেকে রিটার্ন টাইপ জিনিসটা ঝাইরা ফালাই দাও, কারণ আমরা রিটার্ন টাইপ সম্পর্কে ফাংশনে ভালোভাবে শিখবো। আপাতত মনে করো যে এটা কিছুই না, আসলে ভয়েড মানে হচ্ছে কিছুই না। তো মেইন একটা ফাংশন, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তাই মেইনকে আমরা একটা ফাংশন বলবো। এবং ক্লিয়ার স্ক্রিন একটা ফাংশন, এটা মানে হচ্ছে আমরা যদি এই কনসোলে কোনো কিছু আগের থেকে থাকে, যে পূর্বে কোনো প্রোগ্রামে রান করছে, সেটাকে ক্লিয়ার করা, যেহেতু সেটা আমরা ইউজ করি না সচরাচর, কম্পিটিটিভ প্রোগ্রামিংয়েও ইউজ করা লাগে না, এই জন্য অনেকে আমরা হয়তো জানি না ক্লিয়ার স্ক্রিনের মানেটা। তো ক্লিয়ার স্ক্রিন কীভাবে কাজ করে সেটা আমরা পরে দেখবো একদিন। তারপর হচ্ছে যে প্রিন্টএফ ফাংশন, যেটার মাধ্যমে হ্যালো ওয়ার্ড প্রিন্ট করব। তারপর হচ্ছে গ্রেড 4, মানে হচ্ছে এখন আমার প্রোগ্রামটা যে এই লাইনটা এক্সিকিউট করার পরেই মানে যদি অফ হয়ে যায়, আউটপুটটা যদি আমি দেখতে না পারি, ন্যানো সেকেন্ডে অফ হয়ে যায়, তাহলে আসলে লাভ নাই। তাই একটা গ্রেড 4 দেওয়া, তার মানে হচ্ছে একটা ক্যারেক্টার যখন আমি ইনপুট দিব তখন এটা অফ হবে, যে আমার এখন দরকার নাই। তো এই প্রোগ্রামটা হচ্ছে এইটাই ডিফাইন করে। তো আমি যদি আমার প্রোগ্রামটা ডিসক্রাইব করতে যাই, যে ফার্স্ট প্রোগ্রাম, সি প্রোগ্রামিংয়ের ফার্স্ট প্রোগ্রাম এটা, তো এটা হচ্ছে কি ডকুমেন্টেশন সেশন, এটা হচ্ছে কি লিঙ্ক সেশন, এটা হচ্ছে মেইন ফাংশন। এখন এই মেইন ফাংশন এটা হচ্ছে কি ডিক্লারেশন এক্সিকিউটেবল পার্ট। এখানে আমি কোনো ডিক্লারেশন পার্ট লিখি নাই, কারণ আমার এখানে কোনো ভেরিয়েবল লাগে নাই, সেই জন্য ডিক্লারেশন পার্ট লিখি নাই, এক্সিকিউটেবল পার্ট। আর এই রিটার্ন 0 মানে কি, এখানে আমরা রিটার্ন টাইপ দিছি, এটাকে আমরা বলবো রিটার্ন টাইপ দিছি, এবং এখানে আমরা রিটার্ন 0 দিছি। অ্যাকচুয়ালি আমরা যদি এখানে রিটার্ন 0 না দিয়ে অন্য কিছু দিই তখনও কাজ করবে। যেমন এই প্রোগ্রামে রিটার্ন 0 মানে হচ্ছে
আমার প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করছে, মানে আমি কম্পিউটার তো আমাদের কথা ছাড়া কিচ্ছু করতে পারে না, সে একটা যন্ত্র। তো আমরা বললাম যে আমাকে এই জিনিসটা প্রিন্ট করো, সে প্রিন্ট করছে। এখন যদি তাকে আমরা বলি প্রোগ্রাম মানে আর কিছু না বলে, তাহলে কি সেটা প্রিন্ট করবে, কিন্তু প্রিন্ট করতেছে, কিন্তু আমাদের এখানে তো সাকসেসফুল কিনা আমার কোডটা, বা সাকসেসফুল যদি হয় সেটা রিটার্ন করে দিবে। রিটার্ন করা মানে হচ্ছে আমাদের আউটপুটটা দিয়ে দিবে। তার মানে রিটার্ন 0 যদি আমরা কখনো পাই, তার মানে হচ্ছে যে সেটা আমাদের এই কোডটা এই এতটুকু অবধি স্টেটমেন্ট ঠিকমতো এক্সিকিউট করতে পারছে। ধরো এখানে আরও একটা যদি লাইন থাকে, সি প্রোগ্রামিং কী করলো, প্রথমে এই কোডটাকে এক্সিকিউট করলো, তারপরে সে এই দ্বিতীয় লাইনটাকে এক্সিকিউট করলো। এখন আমি কিভাবে বুঝবো যে আমার প্রোগ্রামে যেই 100, 200, 50 সব লাইনগুলো আছে সবগুলো এক্সিকিউট হয়েছে কিনা? যদি দেখি রিটার্ন 0, মানে এই অবধি চলে আসছে, তার মানে হচ্ছে সবগুলো লাইন এক্সিকিউট করছে। আর এটার মানে হচ্ছে রিটার্ন 0, মানে হচ্ছে আমরা বুঝবো আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রিটার্ন করছে। এখন অনেকে বলতে পারে ভাই রিটার্ন 0 কেন? আচ্ছা, আমরা রিটার্ন 0 বাদে অন্য কিছু দিয়ে দেখি। এখান থেকে আমি জিনিসটা কপি করে আনি। আচ্ছা দেখো, এক্সিট সাকসেসফুল। এখন আমাদের এই কোডটা পড়তে সুবিধা হইতেছে, যে প্রথমে কি প্রিন্ট করবে, তারপরে আবার আরেকটা লাইন দিছি আমরা প্রিন্ট করার জন্য, তারপরে রিটার্ন সাকসেসফুল। তার মানে হচ্ছে দুইটা প্রিন্ট করা হয়েছে, রিটার্ন সাকসেসফুল আমাকে দাও। এখন আমরা যদি দেই তাহলে আসলে আমাদের এটা কোডটা রান করবে না। কেন করবে না সেটা আমি দেখতেছি। দেখো এখানে কিন্তু বলতেছি কি, দেখো এই যে এখানে দেখো এক্সিট সাকসেসফুল আনডিক্লার, মানে হচ্ছে এই জিনিসটার কাজ কি কম্পাইলার বুঝতেছে না। এখন আমরা বলে দেই এই জিনিসটার কাজ কি। এখন আমরা যদি বলে দেই যে এই জিনিসটার কাজ কি, এখন কিন্তু দেখো আমার কোডটা রান করবে। দেখো এখন কিন্তু সুন্দরভাবে রান করছে, মানে হচ্ছে রিটার্ন সাকসেসফুল। এই যে এক্সিট সাকসেসফুল, এটার মানে হচ্ছে যে সঠিকভাবে রান করা, বা এটার মানে হচ্ছে 0। এইটা বা আগের রিটার্ন 0 দুইটা সেম জিনিস, তো এইটার ভ্যালু যে 0, এইটা ডিফাইন করে দেওয়া আছে std.lib, মানে এই ফাংশনটাকে ডিফাইন করা দেওয়া আছে। তাই আমরা চাইলে এই জিনিসটা ইউজ করতে পারি। তাহলে আমাদের এই ফাংশনটা লিঙ্ক করাইতে হবে, ওই যে বললাম আমরা লিঙ্ক সেশন থাকবে, সেই লিঙ্কিংটা এখানে করতে হবে। ঠিক আছে, তো আমরা আসলে এত ভেজালের মতো যাব না, তো আমরা জাস্ট জানার জন্য দেখাইলাম। আমরা সবসময় রিটার্ন 0 দিব, তখন আমাদের এটাও লাগবে না। আচ্ছা, মানে ভাই আমরা রিটার্ন 0 বদলে যদি এইটা দেই তাহলে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। জি, বুঝতে পারছি। এখন হচ্ছে হাউ সি প্রোগ্রাম ইজ এক্সিকিউট, কীভাবে সি প্রোগ্রাম আসলে এক্সিকিউট হয়। সি প্রোগ্রামিং 3টা পার্টে এক্সিকিউট হয়। এটা হচ্ছে ক্রিয়েট সোর্স কোড ফাইল, আমরা যে ফাইলটা বানাইছি, আমরা কি এই জিনিসটা লেখার জন্য একটা ফাইল বানাইতে হয়েছে না? এই যে দেখো ফার্স্ট প্রোগ্রাম ডট সি নামের একটা ফাইল বানাইছি না আমি, এই ফাইলটা ক্রিয়েট করতে হবে, এটা একটা স্টেপ। তারপরে কম্পাইল দ্য সোর্স কোড উইথ ইনপুট আউটপুট ফাইল, আর কি, যে আমরা যে এই জিনিসটা কম্পাইল করব কম্পাইলারকে দিয়ে, যে হ্যাঁ কম্পাইল করছি, এই যে কম্পাইল করছি। তো এই জিনিসটা হচ্ছে এইটা কম্পাইল করতে হবে সেকেন্ড স্টেপে। থার্ড হচ্ছে এই কম্পাইল করার জন্য, কম্পাইল করার ফলে হচ্ছে একটা এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট হয়। এক্সিকিউটেবল ফাইল বলতে আমি যদি তোমাদের এখানে দেখাই, এই জিনিসগুলো একটু বোরিং, তারপরে আজকে জেনে রাখো। এই যে ও ফাইল দেখছো, এই যে এখানে আছে, এটা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল। ও ফাইল .exe নামের একটা ফাইল ক্রিয়েট হবে, ওটা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল। ওইটা যদি ক্রিয়েট হয় তার মানে হচ্ছে আমাদের ওই যে স্ক্রিনটা আসে, সেটা দেখো তোমরা একটা কোড রান করে যে 3টা ফাইল ক্রিয়েট হয়। তো এইভাবে হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংটা এক্সিকিউট হয়। তো এইটা হচ্ছে সি প্রোগ্রামিং এক্সিকিউটের একটা ফ্লো চার্ট বানানো হয়েছে, যে একটা এক্সিকিউটিভ exe ফাইল তৈরি হবে, একটা অবজেক্ট ফাইল ক্রিয়েট হয়, ওগুলো দেখো, দেখলেই বুঝবা।
আমি সিম্পলিভাবে ভাষায় লিখছি কিভাবে। ধরো এটা প্রোগ্রাম, কম্পাইলারকে দিল, কম্পাইলার ইএক্সি ফাইল বানাইলো। ধরো কোনটা আমরা লিখলাম, হ্যালো কোডটা লিখলাম, লিখে আমরা কম্পাইল মানে রান করলাম। রান করলে সে কী করলো, কম্পাইলারকে দিবে। আমরা যেই লিখছি যে আমার নাম মাসুদ বা ওয়েলকাম টু কোড গো স্কুল, এই যে জিনিসগুলো লিখলাম, এবং প্রিন্টএফ মানে যে প্রিন্ট করা, এগুলো তো কম্পিউটার জানে না, কম্পিউটার শুধু 0 এবং 1 জানে। তখন কম্পিউটার 0 এবং 1কে বোঝানোর জন্য, মানে কম্পিউটারের রিডেবল করার জন্য কম্পাইলার কী করে, আমরা যে জিনিসগুলো লিখছি সেগুলোকে মেশিন করে, মানে এই যে 0-1 কোডে কনভার্ট করে। ঠিক আছে, 0-1 কোডে কনভার্ট করে। এটার একটা ছোট্ট ফ্লো চার্ট রাখছি, এটা তোমরা দেখলেই বুঝবা। এই জিনিসটা একটু ক্লিয়ার হবে একটু পরে যখন আমি কম্পাইলার নিয়ে ব্রিফ দিব তখন। এই যে এতটুকু অব্দি সেশন নিলাম, যারা অ্যাটেন্ড করছি আমরা, তারা কি আসলে বুঝছে কিনা বা কোনো প্রবলেম কোশ্চেন আছে কিনা? বুঝছি ভাই। এটা হচ্ছে একদম সি প্রোগ্রামিংয়ের বেসিক। ঠিক আছে, তো এইটা আসলে আমি পিডিএফগুলো তো দিবই, মানে পিডিএফ বলতে পিপিটিগুলো আমি সব দিয়ে দিব। সবাই পিপিটিগুলো মনোযোগ সহকারে পড়বো। আমি দু একটা পিপিটি স্কিপ করে গেছি তোমাদের পড়ার জন্য। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব, যেখান থেকে আমাদের মেনলি সি প্রোগ্রামিংটা শুরু। ঠিক আছে, আমরা খুঁটিনাটি সি প্রোগ্রামিং সম্পর্কে জানলাম। তো কারো কি কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা ঠিক আছে, ভাই আমরা তাহলে conio.h কেন ব্যবহার করি? ওটা যে না করলেও তো হয়। কোনটা? ও হ্যাঁ, না করলে হয় বলতে যে আমি বললাম একটা ফাংশন আছে, ওইটা না করলেও হয়। যেমন ধরো 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 এরকম আমাদের একটা ফাংশন আছে না, পাওয়ার। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের রিটার্ন করে 2^2, তার মানে হচ্ছে টোটাল আমাদের 4 রিটার্ন করে। এখন এই ফাংশনটা বানানো আছে সি প্রোগ্রামিংয়ে। এখন আমরা তো এটা ইউজ না করলেও হয়, আমরা তো কি করতে পারি, 2কে 2বার গুণ দিতে পারি, সেটাও তো আমরা লুপ দিয়েই করতে পারি। এখন বানানো আছে, তুমি মন চাইলে ইউজ করবা, তুমি মন না চাইলে ইউজ করবা না, বা তোমার দরকার হলে তুমি ইউজ করবা, দরকার না হইলে তুমি বেসিক্যালি ইউজ করবা না। এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। তোমার প্রোগ্রাম সাজানোর খাতিরে তোমার যা করা লাগে তুমি সেটাই করবা, এবং তোমার মন মতো করবা, এবং সেটা ইফিসিয়েন্টলি করবা। এটাই হচ্ছে কথা, আর কোনো শর্ত নেই। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে ভেরিয়েবল ডাটা টাইপ। ও সরি, এর আগে হচ্ছে আমি কম্পাইলার নিয়ে একটু ব্রিফ দিব। আচ্ছা, আমরা তো দেখলাম সি প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে, এক্সিকিউটেবল জিনিসপত্র, বা কয়েকটা সেশন থাকে, 6টা। সেই 6টা সেশন দেখলাম। এখন কথা হচ্ছে কম্পিউটারে কীভাবে এই সি প্রোগ্রামিংটা কাজ করে বা রান করে, জিনিসটা আমাদের একটু জানা দরকার, যে সি প্রোগ্রামিং কীভাবে কাজ করে। আচ্ছা, সি প্রোগ্রামিং কীভাবে কাজ করে? তো কম্পিউটার কী করে? কম্পিউটার তো হচ্ছে একটা যন্ত্র যেটা হচ্ছে 0 এবং 1 ছাড়া কোনো কিছু বুঝে না, বা বাইনারি ছাড়া কিছু বুঝে না। আমরা তার ছোটোবেলা থেকে জানি বাইনারি ছাড়া কিছু বুঝে না। এখন তুমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দাও কীভাবে, যে একটা মিউজিক অন করবা, একটা ক্লিক করবা। ধরো তুমি বললা যে আমাকে একটা মিউজিক অন করে দাও, সেটা যে কম্পিউটার কি জীবনে বুঝবে তোমার বাংলা ভাষা? আমি যদি সারাদিন কম্পিউটারের সামনে বলি যে কম্পিউটার মিউজিক অন করো, মিউজিক অন করো, কম্পিউটার কিন্তু করবে না। ঠিক আছে, এখন তুমি যদি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে না পারো, কখনোই কম্পিউটার তোমার জন্য একটা মিউজিক অন করবে না। তো এই কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রাম লিখতে হয়। যেমন তুমি যদি এখন একটা বাটনে ক্লিক করে বা মিউজিকের উপর ডাবল ক্লিক করে তুমি মিউজিকটা অন করো, ওইখানে আমাদের কিছু প্রোগ্রাম কাজ করে যেটা আমরা চোখে দেখতে পাই না। আমাদের অপারেটিং সিস্টেমের ব্যাকএন্ডে কিছু প্রোগ্রাম কাজ করে। সেটা কিভাবে? ধরো আমি একটা প্রোগ্রাম লিখছি যে 2 + 5 = 7, এটা আমরা জানি, ছোটোবেলায় করছি। এখন আমরা কম্পিউটারকে বলবো যে আমার কাছে একটা নাম্বার আছে 2 এবং একটা নাম্বার আছে 5, এটার যোগফল কত? এখন আমরা তো জানি যে কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না। এখন এটা কি 0-1, বা এটা কি বাইনারি নাম্বার? না। এটা কি বাইনারি নাম্বার? না। এখন কম্পিউটারে যদি তুমি 2 এবং 5 দাও, কম্পিউটার জিন্দিগিতে এটার তোমার যোগফল হিসাব করে দিতে পারবে না। কম্পিউটার যুগ যুগ নিয়ে বসে থাকবে, কিন্তু সে ডাটাগুলো
নিয়ে কাজ করতে পারবে না। তো এখন এই কাজটা করার জন্য আমাদের কী করতে হবে, কম্পিউটার যেভাবে বুঝে ঠিক ওইভাবে দিতে হবে। তাই আমরা যদি ইনস্ট্রাকশন দেই এবং এটাকে যদি সে বাইনারি বানায়, এটার বাইনারি কত 0 1 এরকম কিছু হওয়া এরকমই, সে যদি এটার বাইনারি নেয় আর আমরা যদি এবার এইটার বাইনারি দিতে পারি, এটার বাইনারি কত 1 0 1 এরকম কি, হ্যাঁ, এটা যদি আমরা এইটার 5-এর বাইনারি দেই তাহলে হচ্ছে কি যে এইটারও বাইনারি আমরা দিছি কম্পিউটারকে, এটারও বাইনারি দিছি, আমরা বলছি যোগ অপারেটর দিয়ে যে আমার যোগ করে দাও, তখন সে আমার হচ্ছে 7 দিবে এবং আমাকে 7 দিবে যদি আমাকে আবার বাইনারিতে দেয়। 7-এর বাইনারি কত আমি এবার একটু লিখে নিই যে আসলে বাইনারি কত, তাহলে আমি আসলে 7-এর বাইনারি হচ্ছে এইটা। সে যদি আমাকে 1 0 0 হ্যাঁ এখন 1 1 1 আর কি এটার বাইনারি, এখন আমাকে যদি বাইনারিতে এটা দেয় তা আমি কি বুঝবো যে আমি দিছি কি, আমি বলবো পাগল হয়ে গেছে কম্পিউটার, আমি দিছি 2 এবং 5, আমাকে 1 1 1 মানে 111 দিয়ে দিছে। এখন আমাকে বোঝার জন্য কম্পিউটারের কাছ থেকে, কম্পিউটার তো নিজে এটা দিয়ে সে শেষ। এখন এই যে মাঝখানে যে প্রসেসটা যে এই 0 1 কে বানায় দিল, আমি তো দিলাম 2, 0 আর 1 মানে বাইনারিতে রূপান্তর করে দিল কে, ধরো একটা বক্স, এই বক্স কী করলে বক্সের মধ্যে আমরা যখন 2 ঢুকাই, বক্সের বাহির থেকে বার হইলো 0 1 মানে বাইনারি। এখন কম্পিউটার এক্সিকিউট করলো, বাইনারিকে এক্সিকিউট করবে। আচ্ছা আমি এটা একটু ক্লিয়ার করে দেখাই, আর ক্লিয়ার করতে হয়। আচ্ছা ধরো আমরা 2-কে দিব কম্পিউটারকে এবং 5-কে দিব এবং বলবো যোগ করতে, তা আমরা 2 দিলাম কম্পিউটারকে। ধরো একটা বক্স আছে, সেই বক্সের ভিতরে ম্যাজিক্যাল কোনো একটা ওয়েতে বাইনারি রূপান্তরিত হয়ে গেল। এখন এই কম্পিউটার, এখানে কম্পিউটার সাহেব বসে আছে, সে হচ্ছে কি, সে হচ্ছে দেখলো হ্যাঁ আমার কাছে 0 1 1 আসছে এবং আমরা আবার ইনস্ট্রাকশন দিলাম 5, আবার সেই ম্যাজিক্যাল বক্সটা এটাকে দিল হচ্ছে এইটা বাইনারি দিল। কম্পিউটার সাহেব বুঝলো হ্যাঁ আমাকে বাইনারি দিছে, এখন আমি এই দুইটার আবার কি আমরা যোগ অপারেটরও দিয়ে দিছি, সে যোগ করবে। এখন ফাইনালি এটার যোগ হচ্ছে কম্পিউটার করলো কত 1 1 1। এখন কম্পিউটার কি করলো, কম্পিউটার এই যে বক্সটা ম্যাজিক্যাল বক্স, সে ম্যাজিক্যাল বক্সকে আবার দিয়ে দিল, কারণ কাজটা ম্যাজিক্যাল বক্স দিছে কম্পিউটারকে করতে। তো ম্যাজিক্যাল বক্সটাকে সে আবার এই তার ক্যালকুলেট করা 1 1 1 দিয়ে দিল। এখন ম্যাজিক্যাল বক্সটা তো জানে যে কম্পিউটার আমাকে বাইনারি দিছে, কিন্তু এই যে ইউজার তো গাধা, সে তো বাইনারি বোঝে না, আসলে তাকে বাইনারি দেওয়া যাবে না, সে যেই ধরনের নাম্বার আমাকে দিছে আমি তাকে সেই ধরনের নাম্বার দিব। সে কী করলো, তাকে আবার এটা রূপান্তর করে দিয়ে দিল 7। এইভাবে হচ্ছে কম্পিউটারের কাজটা হয়, আসলে এক্স্যাক্টলি আমাদের প্রোগ্রামের কাজটা হয়। এখন এই যে ম্যাজিক্যাল বক্সটার উদাহরণটা আমি দিলাম, এই ম্যাজিক্যাল বক্সটা মানে হচ্ছে কম্পাইলার। তার মানে কম্পাইলার হচ্ছে এমন একটা ম্যাজিক্যাল বক্স আমরা বলতে পারি যেটা হচ্ছে কি আমার এবং কম্পিউটারের মাঝখানে থাকে। আমি কোনো ইনস্ট্রাকশন যদি কম্পিউটারকে দেই তখন সে হচ্ছে সেটা কম্পিউটারের বোঝার মতো ক্ষমতা করে কম্পিউটারের কাছে দেয় এবং কম্পিউটারের কাছ থেকে নিয়ে আমাকে আমার মতো করে দেয়। এটার আরেকটা উদাহরণ দেই আমি সিম্পলি। ধরো এ হচ্ছে একজন মানুষ, আমি ছবি টবি আঁকতে পারি না, কি আঁকি না কি জানি, আচ্ছা এটা একটা মানুষ, এইটাও একটা মানুষ, ঠিক আছে। এখন ইনিও একজন মানুষ, ইনি হচ্ছে চাইনিজ, জানেন চায়না থেকে আইছে, আর ইনি হচ্ছে আরে বানান টানান ভুল হয়, ইগনোর করো, আমার বানান ইগনোর করো। আচ্ছা সে হচ্ছে জাপান জানে, জাপানিজ। এখন সে হচ্ছে জাপানি জানে না এবং সে হচ্ছে চায়না জানে না। এখন তার দুজনের মধ্যে বিজনেস ডিলটা কিভাবে করবে? এখন তারা দুজনের মাঝে বিজনেস ডিল করার জন্য এমন একটা পার্সন আছে, সে হচ্ছে কি বোথ, 2 ল্যাঙ্গুয়েজে জানে, জাপানিও জানে চাইনিজও জানে। এখন এই জাপানি ব্যক্তি বলল যে আমার সামনের ডিলটা আমি 100 টাকায় করতে চাই, বা আমি যে জিনিসগুলো এলিমেন্টগুলো কিনবো তোমার কাছ থেকে, পার্টসগুলো, সেগুলো আমি 100 টাকা করে দিব।
সে কি বললো, ওকে বললো যে ও 100 টাকা করে দিবে, তোমার প্রতিটা পার্টস 100 টাকা করে দিবে। সে বললো না আমি 100 টাকা করে বিক্রি করবো না, আমার 120 টাকা লাগবে। সে আবার বললো কি সে 120 টাকা বিক্রি করবে না, 100 টাকা বিক্রি করবে না, 120 টাকা করে রাখবে। তার মানে এই যে মাঝখানে যে ব্যক্তিটা কমিউনিকেশনের জন্য হেল্প করতেছে তাদের দুজনকে, সেটা হচ্ছে কম্পিউটার। এখন আমরা যদি এটাকে মানুষ চিন্তা করি আর এটাকে যদি কম্পিউটার চিন্তা করি, তাহলে এটাকে আমরা বলবো কম্পাইলার। ঠিক আছে, তো এইটা হচ্ছে কম্পাইলারের ছোট একটা ব্রিফ ছিল। কম্পাইলার নিয়ে আর কি কারো কোনো সিলি কোশ্চেন বা ছোটোখাটো কোনো কোশ্চেন আছে কিনা, আছে কি? একটু ফাস্ট না করো, আজকে আমি চেষ্টা করবো ক্লাসটা তাড়াতাড়ি শেষ করার। আর ক্লাসে অনেক কিছু কভার করার বাকি এখনো, অনেক কিছু। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। যে আমাদের সি প্রোগ্রামিংয়ের বেসিকটা গেল, বেসিক সিটা গেল, বেসিক বলতে স্ট্রাকচার, সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচারটা গেল, কেন সি শিখবো বা সি কী ধরনের ল্যাঙ্গুয়েজ, কী সুবিধা অসুবিধা এবং কম্পাইলার কীভাবে কাজ করে, এই জিনিসগুলো আমাদের গেল। এখন হচ্ছে আমরা দেখব সি প্রোগ্রামিংয়ের ভ্যারিয়েবল এবং ডাটা টাইপগুলো সম্পর্কে। এবং এখানেও আমি অনেক কিছু লিখি নাই, আর আমি তো বলছি যে এই কোর্সে তোমাদের শেখার জন্য আমি বাধ্য করার চেষ্টা করব। তো ডাটা টাইপ, প্রথমে হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ কী, ডাটা টাইপ কী এবং কেন ডাটা টাইপ লাগে? ধরো তুমি আমরা যদি আগের সেই উদাহরণটায় যাই, 2 এবং 5 এই দুইটা জিনিস কম্পিউটারকে দিবা যোগ করার জন্য। এখন কম্পিউটার এই দুইটা জিনিসকে নিয়ে তোমাকে 7 যোগ করে দিবে, বাট এটা তো কম্পিউটারে রাখা লাগবে, কোথাও তো কোথাও রাখা লাগবে। কম্পিউটারের যে মেমোরি আছে, কম্পিউটারের মেমোরি সেলের মধ্যে এই দুইটা জিনিস রাখা লাগবে। এবং এই দুইটা জিনিস রাখার জন্য যেই মেমোরি যে জায়গাটা নেয়, সেই জায়গাটা থেকে পরে সেই জায়গা থেকে নিয়ে সে হচ্ছে যোগ করে আমাদের দেয়। তো এখন আমাদের কাছে তো ভ্যালু এরকম অনেক কিছু থাকতে পারে, যেমন ধরো 2.2 প্লাস আমরা 3.1 এটাকে যোগ করতে পারি, 2 প্লাস 0 এটাকে যোগ করতে পারি, বা একটা ক্যারেক্টার আছে তার সাথে আমি আরও আরেকটা ক্যারেক্টার যোগ করতে পারি, তো এরকম কিছু অপারেশন করতে পারি। এখন আমাদের এই যে বিভিন্ন ধরনের ডাটা হইতে পারে বা ভ্যালু হইতে পারে, এই ভ্যালুগুলো রাখার জন্য বিভিন্ন ধরনের পাত্রের দরকার কম্পিউটারের কাছে। যেমন এরকম যদি মেমোরি সেল হয়, যখন আমরা ডিক্লেয়ার করে দেব ইন্ট মানে হচ্ছে ইন্টেজার, তখন এই সেলগুলোতে কেবলমাত্র এই ইন্টেজার সংখ্যাটা বা পূর্ণ সংখ্যা সে রাখতে পারবে। যখন আমরা বলে দিব তখন তার এই সেলের মধ্যে দশমিক সংখ্যা রাখতে পারবে। যখন আমরা বলে দিব এটা একটা ক্যারেক্টার সেল, তখন মানে হচ্ছে সে ক্যারেক্টার রাখতে পারবে। তো এখন দেখি এই ডাটা টাইপ আর এই মেমোরিতে কিভাবে থাকে, মেমোরিতে কিভাবে অর্গানাইজ থাকে, এটা নিয়ে আমরা সামনে সামনে। ভাই ওই যে স্ট্রিং আছে না, স্ট্রিংটা কিভাবে জানি ইউজ হ্যাঁ, করি? এগুলো আমরা সামনে আছে আমাদের অ্যারে টপিক আছে সামনে, এগুলাতে শিখবো। আপাতত আমরা ওগুলা পরে যাইতেছি, আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তো আমাদের হচ্ছে 4 ধরনের প্রিমিটিভ ডাটা টাইপ আছে। এখন প্রিমিটিভ ডাটা টাইপ কী, নন প্রিমিটিভ ডাটা টাইপ কী, এটা তোমরা গুগল সার্চ করে শিখবা। এবং আমি কিন্তু নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করব কোনটা নন প্রিমিটিভ ডাটা টাইপ এবং কোনটা প্রিমিটিভ ডাটা টাইপ এবং কেন। তো সি প্রোগ্রামিংয়ে এই 4টা প্রিমিটিভ ডাটা টাইপ আছে: ইন্টেজার, ক্যারেক্টার, ফ্লোট এবং ডাবল। ইন্টেজার হচ্ছে ওই যে আমরা পূর্ণ সংখ্যা রাখার জন্য যে ডেটা সেটা, এবং এটাকে আমরা সি প্রোগ্রামিংয়ে লিখি হচ্ছে আইএনটি ডিক্লারেশন করার জন্য। আর ক্যারেক্টারের জন্য আসলে আমরা ক্যারেক্টার লিখি ছোট হাতের স্মল লেটারে, এবং ফ্লোটের জন্য ফ্লোট লিখি, ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যার জন্য, এবং ডাবলও হচ্ছে দশমিক সংখ্যার জন্য, কিন্তু ফ্লোট থেকে ডাবল অনেক বেশি সংখ্যক রাখতে পারে। এখন এই ফ্লোট এবং ডাবলের মধ্যে পার্থক্য কী, এই জিনিসটা তোমরা শিখবা, ঠিক আছে? আর কখন ফ্লোট ইউজ করবো, কখন ডাবল ইউজ করবো, এই জিনিসটাও তোমরা শিখবা, আমি বলে দিব। আর আরেকটা কথা হচ্ছে, যখন তোমরা সেকেন্ড টাইম ভিডিওটা দেখবা তখন তোমাদের এই যে আমি কী কী শিখতে বলছি এটা খাতায় নোট ডাউন করবা, ঠিক আছে?
এখন আমরা আসি ইন্টেজার। আসলে ইন্টেজার জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করবে। তো ইন্টেজার হচ্ছে কি দ্য মোস্ট ইউজফুল, মানে দ্য মোস্ট ইউজ ইন্টেজার টাইপ ইন কম্পিটিটিভ প্রোগ্রামিং ইজ ইন্ট। তার মানে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে সবচেয়ে বেশি ইউজ করা হয় আসলে ইন্টেজার ডাটা টাইপ, যেটা হচ্ছে কি 32 বিটের একটা ডাটা টাইপ, যার ভ্যালুর রেঞ্জ হচ্ছে -2 থেকে +2^30 অবধি। এখন তার মানে হচ্ছে কি যে এই আমাদের যে ইন্টেজারটা আছে, এই ইন্টেজারে যে আমরা কত বড় সংখ্যা রাখতে পারবো। ধরো আমরা কি চাইলে, এটা তো একটা 10^7 না যেন 9। হ্যাঁ, সেটা আমরা আসতেছি সামনে। ধরো আমাদের এইটা তো হচ্ছে অনেক বড় একটা নাম্বার হয়ে যায়, তাই না? এটা যদি আমরা আরও কিছু দিলাম, আমাদের মাথা খারাপ, আমরা দিলাম। ধরো এই নাম্বারটা তো আসলে, এই যে এ একটা ইন্টেজার আমরা ডিক্লেয়ার করলাম, এটা থেকে আসলে হোল্ড করতে পারবে বা রাখতে পারবে? এখন এরকম একটা প্রশ্ন তো আমাদের মাঝে আছে না। তার মানে এই ইন্টেজারের একটা রেঞ্জ আছে, ইন্টেজার কতটুকু ভ্যালু রেঞ্জ করতে পারে। -2^30 থেকে +2^30 এই রেঞ্জ অবধি ভ্যালু রাখতে পারে। তার মানে 0 থাকবে, 0 সে রাখতে পারে, 1 রাখতে পারে, 2 রাখতে পারে, এভাবে করতে 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 ধনাত্মক দিকে 2^31 সংখ্যক ভ্যালু, মানে 1 পর্যন্ত ভ্যালু সে কন্টেইন করতে পারে, এবং বিপরীত দিকে মানে ঋণাত্মক দিকে সে এভাবে -2^30 অবধি সে কন্টেইন করতে পারে। এখন -2^30 কত, সেই জিনিসটা আসলে আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে পারি, অথবা আমরা এই যে এখানে, কিন্তু ভাইয়া একটা জিনিস, যেমন আমরা এখানে, এই যে আপনি বললেন যে 2^31 বা 2^30, হ্যাঁ কিন্তু আমরা তো বেশিরভাগ অঙ্কে যখন প্রোগ্রামিং এ প্রবলেম সলভ করতে যাই, তখন 2^8 বা 2^7 বা এটুক নাম্বার, 2^6 পেলে আর ইন্টিজার ইউজ করি না, তখন লং লং ইউজ করা শুরু করে দিই বা ডাবল ইউজ করা শুরু করি, যে ইন্টিজার এতগুলা সংখ্যা পারবেন। কিন্তু আচ্ছা 2^31 তো অনেক বড়, মানে না, প্রায় ওটা 7-8 গুণ বড়। দেখো 2^31 পর্যন্ত বড়, কিন্তু তুমি যেটা বলছো সেটার আনসারটা আমি একটু পরে দিতেছি, ঠিক আছে? খুব সুন্দর একটা উত্তর, আমি একটু পরে দিতেছি তোমার উত্তরটা। এখন দেখি যে কতটুকু ভ্যালু অব দি রেঞ্জ সে কভার করতে পারে ইন্টেজার। -2 × 10⁹, ঠিক আছে? 2 × 10⁹ থেকে 2 × 10⁹, এই এতটুকু ভ্যালু হচ্ছে এই ইন্টেজারটা কভার করতে পারে। এটা হচ্ছে 32 বিট, সেই জন্য। এখন লং তো আমরা অনেক সময় ইউজ করি, যে আমাদের ধনাত্মক সংখ্যা, ওই যে বললাম যে অনেক বড় হয়ে গেল, এখন ধনাত্মক সংখ্যা আরও ইউজ করার দরকার, আসলে আরও বড় কোনো ধনাত্মক সংখ্যার ইউজ করা দরকার। আমি ধরো 2^9 বড় একটা যদি আমাদের ধনাত্মক সংখ্যা থাকে, সেটা কীভাবে আমরা রাখবো আমাদের কাছে, স্টোর করে কীভাবে রাখবো? আর স্টোর করতে না পারলে তো আমরা আসলে কোনো ক্যালকুলেশন করতে পারবো না। তাই তখন হচ্ছে আমরা লং ইউজ করি, এবং লং হচ্ছে কি 64 বিট একটা ডাটা, তাই -2^64 থেকে 63 থেকে শুরু করে ওই আগের মতোই ধনাত্মক 2^63 - 1 পর্যন্ত রেঞ্জ কন্টেন করতে পারে, যেটা অ্যাবাউট বলা যায় যে 9 × 10⁻18 থেকে শুরু করে, মানে -9 × 10⁻18 থেকে শুরু করে +9 × 10⁻18 অবধি, এই অবধি ভ্যালু সে কভার করতে পারে। এখন একটা কমন মিস্টেক, যেটা হচ্ছে আসলে শেখার একটা জিনিস, যে আমরা লং ইউজ করলে একটা কমন মিস্টেক চলে আসে। এখন দেখি আমরা লংয়ে কমন মিস্টেকটা কি। ধরো তুমি একটা ভ্যালু, একটা বড় ভ্যালু ইন্টেজার নিলা, এখন এটা কি একটা বড় ভ্যালু 1 2 3 4, এটা হচ্ছে ইন্টেজারের অনেক বিশাল একটা ভ্যালু ধরো। এখন তুমি বি একটা লং নিলা, এখন এই এ যদি তুমি 2বার গুণ করো, বা এর স্কোয়ার বলি, বা এ 2বার গুণ করি, তাহলে সেটা কি লংকে ছাড়া যাবে, ইন্টেজারকে ছাড়া যাবে, আমরা তো বুঝতে পারতেছি, তাই না? একটু রেসপন্স করি এখানে। এই সংখ্যাটা 2বার গুণ করলে সেটা তো আমাদের ইন্টেজারকে ছাড়া যাবে, তাই না? হ্যালো, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিনটা বড় করলে মানে সবার স্ক্রিন দেখা, সবারটাই দেখা যায়। আচ্ছা,
দেখা যায়? রাকিব মেবি কিছু অন করছে, রাকিব হোসেন, এই জন্য ও, ওইটা এই জন্য। স্কিপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রাকিবের স্ক্রিন চলে আসছিল। এখন ঠিক আছে? না, এখন স্ক্রিন হ্যাঁ আসছে? এখন ঠিক আছে ভাই। আচ্ছা, তো আমাদের এখন যদি আসছে। রাকিবের স্ক্রিন আসছে। না না, হোসেন রাকিবের present। স্ক্রিন চলে আসে বারবার। রাকিব হোসেন তুই লিভ নে, আবার জয়েন কর লিভ নিয়ে। আচ্ছা, রাকিবের স্ক্রিন চলে আসছে। আপনার স্ক্রিনে আসছে কিন্তু সাইডে এক কোনায়, মানে সবার স্ক্রিন গুলো আলাদা আলাদা দেখা যায়। ও হ্যাঁ, সবার স্ক্রিন তো দেখা যাবে আলাদা আলাদা। ভাই মিস করছি লং লং এর ওইটা। আচ্ছা, লং লং এর ওইটা আমি বলতেছি, এটা শেষ করি নাই। তো এখন কি আমার স্ক্রিন দেখা যাইতেছে? একদম ছোট। এটা দেখা যাইতেছে দেখা যায় বাট সবার কোনায়, সাথে। যেমন 1 2 3 নয়টা ওটা ভাগের পিন দিয়ে এক ভাগ দিলেই তো দেখা হয়। যাচ্ছে। আচ্ছা, ওই একটা প্রেজেন্ট নাও একটা অপশন আছে, রাকিব সম্ভবত ওই প্রেজেন্ট নাও অপশনে ক্লিক করছে, এই জন্য এরকম আচ্ছা হচ্ছে। রাকিব, হ্যাঁ হ্যাঁ, আমরা কেবল ক্লিক করে বের হয়ে গেছিল, পরে ঢোকার সময় প্রবলেমটা হয়েছে। আচ্ছা এখন কি রাকিবের স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। না, আমারটা ভাই তো অফ করে সবাইটা দিছি। এখন দেখা যাইতেছে। আচ্ছা এখন দেখো তো। সবাই ভাইয়ের পিন করে দিলেই হবে। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে আমারটা? হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে। জি ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ধরো এটা হচ্ছে আমাদের লং লং ইন্টিজার একটা ভ্যালু, অনেক বড় একটা ইন্টিজার ভ্যালু। এখন এই ইন্টিজার ভ্যালুটাকে যদি আমরা দুইবার গুণ করি, মানে a ইন্টু এ করি, তাহলে সেটা তো আমাদের ইন্টিজার ভ্যালুর মধ্যে ধরবে না, এটাকে আমরা বুঝতে পারতেছি। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা এই দুটাকে গুণ করে এই লং লং বি এর মধ্যে রাখলাম, তাহলে কি রাখতে পারবো না? জি রাখতে পারবো। দুইটার গুণফল তো আমাদের লং লং এ ধরবে, লং আইটা যাবে। এখন লং লং এ যদি আটে, তাহলে আমরা তো এটা বিতে রাখতে পারবো। এখন আমরা যদি এই প্রোগ্রামটাই করি, তাহলে দেখো কি হয়। আচ্ছা, এই প্রোগ্রামটা আমি একটু এখানে নিয়ে প্রিন্ট করলাম, কিছু মনে করো না, এটা মানে কোনো কারণ নাই, কারণ ছাড়াই আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য। আমার কাছে ওই হোয়াইট স্ক্রিনটা ভালো লাগতেছিল না। ধরো তোমরা শুধু আমার পুরো কোডে ফোকাস দেওয়ার দরকার নাই, জাস্ট এইটুকু দেখো, ঠিক আছে? এই এতটুকু যে আমি কোডটা রান করি, দেখো তো আমি কোডটা রান করলে আমার আউটপুট আসতেছে কি। আমার আউটপুট হচ্ছে এই যে এখানে আসে, এই যে আউটপুট ডট টিএক্সটির মধ্যে আউটপুট আসবে। তার মানে দেখো আমাদের আউটপুট কি, আসলে কি আউটপুট এই যে আমি কমেন্টে যেটা লিখছি এটা আসছে, তাই না? কিন্তু কেন আমাদের কি আসলে দুইটা লং লং এর গুণফল কি এত ছোট, এই ঋণাত্মক হয়ে গেল, এটা উল্টাপাল্টা ভ্যালু দিয়ে দিল না? কারণ এইটা আর এটা যদি আমরা দুইবার গুণ করি, তাহলে আসলে কি আসা উচিত? দেখি, আমরা তো ক্যালকুলেটর অন করি, আমাদের কাছে ক্যালকুলেটর আছে। এই এত বড় একটা ভ্যালু আসার কথা না, এই ভ্যালুটা আসার কথা না, এই ভ্যালুটা জি আসার ভাইয়া। কথা। কিন্তু আমাদের আসছে এই ভ্যালুটা কেন? কারণ এখানে আমরা একটা কমন মিস্টেক করছি, যেটা আমি দেখাইতে চাইতেছি। কারণ হচ্ছে যাতে প্রবলেম সলভিং করতে গিয়ে এই ধরনের সিলি মিস্টেকটা না হয়। সেটা হচ্ছে এইটা ইন্টিজার টাইপ এ, এই একটা এ হচ্ছে ইন্টিজার টাইপ, এবং এটাও হচ্ছে ইন্টিজার টাইপ। এই দুটাকে যখন আমরা গুণ করতেছি, গুণফলটাও তখন ইন্টিজার টাইপে আছে। আচ্ছা, আমি আমার ফেসবুকটা একটু বাদ দিয়ে দিই। ঠিক আছে। আর রাজন ভাই রাজন মেসেজ দিছে, তোমরা একটু ওকে ঢুকতে বলো, পরে আমি বলতেছি যে ক্লাস আসলে কেন। আচ্ছা, তো আমাদের হচ্ছে ধরো এইটাও ইন্টিজার, এইটাও ইন্টিজার, দুইটা ইন্টিজারের গুণফলকে ধরো এরকম আছে আমাদের, যে একটা ইন্টিজার এ, এখানে স্টার্ট দিলাম কেন, এ একটা ইন্টিজার। এখন দুইটা তো ইন্টিজার টাইপ, এই দুইটাকে আমরা গুণ করলাম, গুণ করার পরে কম্পিউটার কি করবে, ইন্টিজার নামের আরেকটা বক্স ক্রিয়েট করে, সেই ইন্টিজারের মধ্যে দুইটার গুণফলটা রাখে। রাখার পরে আমি কি করছি, এখানে হচ্ছে লং লং এ রাখছি, লং লং নামের যে একটা বক্স, সেই বক্সে আমি আমার জন্য রাখছি। ধরো এটা একটা লং লং এর বক্স, এই লং লং এর বক্সে আমি এটাকে রাখছি। এখন আমি তো এই প্রথমে গুণ করে যে ইন্টিজার বক্সে রাখছে, সেই বক্সেই তো ধরবে না, তারপরে এই বক্সে রাখছি আমি, তার মানে আগেই আমি একটা ভুল করে ফেলছি।
তার মানে এটাকে এমন একটা বক্সে রাখতে হবে যেটা আমি ঠিকমতো রাখতে পারি, তারপরে আবার আমি লং লংয়ে রাখতে পারি। তো সেই জন্য আমাদের কি করা উচিত, সেই জন্য আসলে এই যে আমাদের প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার এতটুকু যাতে লং লং হয়ে যায়, এখানে কি এ ইন্টু এ, এটুকু যাতে লং লং হয়ে যায় সেই জন্য আমাদের এটাকে টাইপ কাস্টিং করতে হবে। হয় এখানে আমরা লং লং লিখে দিব। আচ্ছা, রাজন আসছে, আমি ওকে অ্যাকসেপ্ট করে আসি। তো তো এখানে হচ্ছে আমাদের লং লং করতে হবে এই পুরো বক্সটাকে লং লং করতে হবে। তো আমরা যদি পুরো বক্সটাকে লং লং করি, আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করো তোমরা। আচ্ছা, হোল্ড করা লাগবে না। তো এই পুরো বক্সটাকে লং লং করার জন্য টাইপ কাস্টিং করতে হবে। তো আমরা এখানে টাইপ কাস্টিং করে দেই। তো যদি আমরা টাইপ কাস্টিং করি তাহলে দেখি, টাইপ কাস্টিং করার জন্য আসলে আমার এখানে ইনপুট ফাইলটায় সমস্যা হইতাছে। তো যদি আমরা এটাকে মানে টাইপ কাস্টিং করে দেই তাহলে হচ্ছে আমাদের সঠিক মানটা আসবে। টাইপ কাস্টিং করার জন্য এই সুবিধাটা হচ্ছে যে এইখানে আমরা এভাবে ব্র্যাকেটে টাইপ কাস্টিং এভাবে করা হয় যে এখানে হচ্ছে লং লং দিয়ে দেওয়া, এটাকে হচ্ছে টাইপ কাস্টিং বলে, এভাবে দিয়ে দেওয়া। অথবা আমরা চাইলে 1ll গুণ করে দিতে পারি, কারণ সম্পূর্ণ নাম্বারটার সাথে যদি আমরা 1ll গুণ করে দেই তাহলে সেটা আসলে টাইপ কাস্টিং হয়ে যায়, টাইপ কাস্টিং করা হয়ে যায়। এরকম যদি হয় তার মানে আমরা যখন প্রবলেম সলভ করব তখন আমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবো যে যখন উল্টাপাল্টা ভ্যালু আসবে তার মানে হচ্ছে আমরা টাইপ কাস্টিং করি নাই ঠিক মতো, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, যখন আমরা কোনো লং লং ডিক্লেয়ার করব, ধরো আমি কোনো লং লং এখানে ডিক্লেয়ার করব, ধরো 0 রাখবো, লং লং, তো লং লং এ এরকম যদি ডিক্লেয়ার করি, তো আমার বিভিন্ন কোডে দেখবো আমি লং লং ডিক্লেয়ার করার পরে এভাবে লিখি, যারা আমার কোড দেখো তারা দেখবে এটার মানে হচ্ছে এটা লং লং টাইপের একটা ভ্যালু, ঠিক আছে। 0ll দিয়ে ইনিশিয়াল করবা। যদি ইন্টিজার সংখ্যা কোনো ইনিশিয়াল করো 0 দিয়ে, যদি ফ্লোট টাইপের কোনো কিছু ইনিশিয়ালাইজ করো 0.0 দিয়ে, অথবা এভাবে 0.0 পর একটা এফ দিয়ে দিবা, এটা ওকে ফ্লোট বুঝে। কারণ কি, ডাবল, ধরো ডাবল এবং ফ্লোট দুইটাই কি আমাদের দশমিক সংখ্যা কন্টেইন করে, তাই না? দুইটাই যদি দশমিক সংখ্যা কন্টেইন করে তাহলে এই বি আর সি এর মধ্যে পার্থক্যটা কম্পাইলার কীভাবে বুঝবে? তার মানে এটা যদি এরকম থাকে তখন কম্পাইলার বুঝবে যে এটা হচ্ছে ফ্লোট, পয়েন্টার শেষে হচ্ছে একটা এফ দিয়ে দিছি আমরা, আর এটার শেষে আমরা কিছু দিই না, তার মানে এটা হচ্ছে ডাবল। তো এইভাবে বুঝে আর কি, এগুলো ছোট ছোট জিনিস, এগুলো কোড করতে করতে শিখবা। তো তারপরে যদি আমরা যাই ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার হচ্ছে কি, যেটাতে আমরা একটু আগে বলছিলাম যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার হচ্ছে যেটা দশমিক সংখ্যা আমাদের কন্টেইন করে। তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার 64 বিট, এবং যদি 64 বিট হয় তাহলে তার রেঞ্জ কত হবে, যে এই জিনিসটা তোমাদের হোমওয়ার্ক, যে যদি 64 বিটের ডাটা হয় তাহলে এটার রেঞ্জ কতটুকু হবে, এই যে এর ইন্টিজারের মতো, ঠিক আছে, এটার রেঞ্জ কতটুকু কন্টেইন করতে পারবে। তারপরে হচ্ছে আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার যদি অনেক বড় হয়, যেমন আচ্ছা আজান দিতেছে আমাদের এখানে, আমি একটু চালু হয়েছে না? হ্যাঁ ভাই চলতেছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আসলে আমি এটার বুঝি না খুব বেশি একটা। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে ছিলাম যে আমরা তো ডাবল দেখলাম, ইন্টিজার দেখলাম, ডাবল দেখলাম, ফ্লোটিং পয়েন্ট দেখে। এখন ফ্লোটিং পয়েন্টে এই দেখো, ডাবলে যদি হয় তাহলে আমরা এত বড় একটা ভ্যালু কন্টেইন করতে পারি ডাবলে, দশমিকের পর। এখন আমরা যদি চাইলে প্রিন্ট করি যে আমরা দশমিকের পর 9 ঘর প্রিন্ট করব, সেই জিনিসটা এইভাবে প্রিন্ট করা যায়। তো সেটা আমরা সবাই জানি কম বেশ, আর আমি তো সিম্পলি জিনিসগুলা ইগনোর করতেছি, সেটা আমি একসাথে দেখাবো সেই জন্য। তো এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টের কিছু জিনিস লিখছি আমি, এটা পড়বা। আর ফ্লোটিং পয়েন্টের কমন মিস্টেক্স যেটা আমাদের হয়, যে ফ্লোটিং পয়েন্টের নাম্বারগুলা সমান সমান অপারেটর দিয়ে মানে ইকুয়ালাইজেশন করা বা ইকুয়াল চেক করা, এই জিনিসটা আসলে খুব কঠিন, কারণ এরর আসে। দেখো আমি কি লিখছি, ইট রিস্ক টু কম্পিউট ফ্লোটিং পয়েন্ট নাম্বার উইথ দ্য ইকুয়াল অপারেটর।
তার মানে আমরা চাইলে দুইটা ভ্যালুকে সমান সমান বানাইতে আসলে এটা দিয়ে একটু টাফ। যেমন ধরো আমি যদি এরকম হয়, ধরো আমাদের এ সমান সমান যদি আমরা এ একটা মনে করো ডাবল, একটা ডাবল ভেরিয়েবল এ নিছি, 0.3 নিছি, ইন্টু 3 নিছি প্লাস 0.1, তার মানে কি বলো তো? তার মানে কিন্তু অ্যাকচুয়ালি 1 না? তো রেসপন্স করো। হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে পুরোটার ভ্যালু কিন্তু 1, কিন্তু আমাদের কম্পাইলার যখন কম্পিউট করবে 0.99999999 এরকম একটা 8 দিবে, তার মানে অনেক শেষে যাবে। এখন সে হচ্ছে পুরো 1 পাইতেছে না, তার মানে কি আমাদের ক্যালকুলেশনটা ভুল? আসলে ভুল না, এটা হচ্ছে প্রিসিশনের জন্য হয়, যে কম্পাইলার প্রিসিশনের জন্য হয়। এখন এই তখন আমরা কিভাবে কম্পেয়ার করতে পারি? তখন আমরা কম্পেয়ার করতে পারি এমন যে এ সমান সমান তো আমরা এটা আছে, বি সমান সমান ধরো আমরা 1 রাখলাম, এবং আমরা এ আর বি সমান কিনা, যে এই এতটুকু কম্পিউট রেজাল্ট এবং বি সমান কিনা, সেটার জন্য আমরা এভাবে করতে পারি। এবিএস মানে কি? অ্যাবসুলেট ভ্যালু, তার মানে হচ্ছে দুইটার এ মাইনাস বি বিয়োগফল করলো, করার পর সেটা যদি অনেক ছোট একটা নাম্বার থেকে ছোট হয়, ছোট নাম্বারটাকে এটা বলি, ছোট একটা নাম্বার থেকে ছোট হয়, তার মানে কি এটা দুইটা সমান, আমরা বলতে পারি। তাই অনেক সময় যখন কোড ফোর্সেস করবা, তখন হচ্ছে দেখবা যদি এরকম প্রিসিশনের ব্যাপার থাকে, যে তোমার একটু হেরফের হইতে পারে, তখন বলে যে দুইটা নাম্বারের মধ্যে ডিস্টেন্স এই ইপসিলন হইতে পারে, এই জিনিসটা দিয়ে দিবে। তো তখন হচ্ছে এইভাবে কম্পিউট করি আমরা, আসলে এইভাবে হচ্ছে কম্পেয়ার করি যদি কখনো কম্পেয়ার করা লাগে। তো এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে। তো আসলে এই ভেরিয়েবল নিয়ে আমার লেকচার এইটাই, মানে এতটুকুই ছিল, এখানে অনেক কিছু আমি দেই নাই। যেমন কী কী জিনিস দেই নাই আমি যদি একটু সংক্ষিপ্ত বলি, যে ইন্টেজার কিভাবে প্রিন্ট করে, প্রিন্ট করার জন্য স্পেসিফায়ার কি, ইন্টেজার এটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার, আর এটা যদি আমরা ভেরিয়েবল বলি, যে ইন্টেজারের ফরম্যাট স্পেসিফায়ার কি? পার্সেন্টেজ জি, মানে হচ্ছে ইন্টেজারকে যদি আমরা প্রিন্ট করতে যাই বা স্ক্যান করতে যাই, পার্সেন্টেজ জি দিয়ে নেওয়া লাগে। ফ্লোটের জন্য কি? পার্সেন্টেজ এফ। ডাবলের জন্য হচ্ছে পার্সেন্টেজ এল এফ, এবং সবগুলো কিন্তু ছোট হাতের। এবং তোমার যদি লং লং বলি, ডাবল এল। তাহলে এল এল ডি, ঠিক আছে, এল এল ডি। তো এই আবার ক্যারেক্টার যদি নিতে চাই, পার্সেন্টেজ সি। তো আমরা কিন্তু এখানে ক্যারেক্টারের কোনো কিছু লেখিই নেই, কারণ আসলে ক্যারেক্টার এক বিট, ওটা একটাই ক্যারেক্টার ধারণ করে, এটা আমরা জানি। আর তাছাড়া আমি অনেক কিছু এখানে লিখি নাই ইচ্ছা করে, যাতে তোমরা পড়াশোনা করো। যেমন আমি এই জিনিসগুলো ইনক্লুড করতে পারতাম একটা চার্ট দিয়ে, কিন্তু করি নাই। তো আমরা যদি সংক্ষিপ্তে এই স্লাইডটা রিক্যাপ করতে চাই, তাহলে আসলে কি আসলে আমরা একটু 1 মিনিটে রিক্যাপ করে দিই। যে আমাদের সি প্রোগ্রামিংয়ে 4 ধরনের প্রিমিটিভ ডাটা টাইপ আছে: ইন্টেজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। এবং ইন্টেজার নাম্বারটার রেঞ্জ যদি আমরা বলতে যাই, তাহলে 2 × 10⁹ থেকে শুরু করে, মানে -2 × 10⁹ থেকে শুরু করে 2 × 10⁹ অবধি এটার রেঞ্জ। এবং লং লং যদি আমরা নিতে চাই, তখন সেটার রেঞ্জ হচ্ছে -9 × 10⁻18 থেকে 9 × 10⁻18 অবধি। এখন এটা কমন মিস্টেক্সটা আমরা বলছি, যে আমরা অনেক সময় টাইপ কাস্টিং করতে ভুলে যাই, এবং দুইটা ভেরিয়েবল যদি আরেকটা লং লংয়ে রাখতে চাই, তখন যাতে আমরা টাইপ কাস্টিং করে নিই, ঠিক আছে। ফ্লোটিং নাম্বারটা দেখলাম আমরা, ফ্লোটিং নাম্বার 64 বিটের ডাটা, এবং এটা আছে আমরা যদি দশমিকের পর নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত প্রিন্ট করতে চাই, যেমন আমাদের স্লাইডে দেখি আমরা প্রিন্ট করছি দশমিকের পর 9 ঘর, সেই জন্য %.9f, তার মানে হচ্ছে দশমিকের পর 9 ঘর দিবে। আর যদি এখানে আমরা 2 দিতাম 2.2, তার মানে দশমিকের পর 2 ঘর দিত।
এবং ফ্লোটিং পয়েন্টের মিস্টেক্সটাও আমরা আলোচনা করছি। এই স্লাইডে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমি নেক্সট স্লাইডে যাইতে পারি। না ভাইয়া, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তো নেক্সট স্লাইডে যাই। এই নেক্সট স্লাইডে হচ্ছে আমাদের কিছু হালকা পাতলা জিনিসপত্র আছে যেটা আমরা শিখব। তো বিশাল লম্বা একটা স্লাইড, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আজকের লেকচারের শেষ ক্লাস। ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং। সি প্রোগ্রামিংয়ে এবং অন্যান্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের লজিক্যাল এক্সপ্রেশন ইউজ করে বিভিন্ন প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে হয়, যে আমি এখন কি করব না, বা আসলে কত আসলো, এই ধরনের বিভিন্ন ধরনের লজিকের উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন ডিসিশন নেওয়া লাগে বা ব্রাঞ্চ করা লাগে, যে এখন আমরা কোন দিকে যাব। আমরা যদি এই পিকচারটার দিকে দেখি, যে এই লোকটা কিন্তু চিন্তা করতেছে যে তার সামনে এখন দেখো 4টা পথ আছে, পিছনের দিকে, সামনের দিকে, ডানে বাঁয়ে। এখন তার কাছে যদি নির্দিষ্ট কোনো মানে ক্লু থাকে যে আসলে সে যে গন্তব্যে যাইতে চায়, সে ক্লুটা ইউজ করে সে হচ্ছে বিভিন্ন দিকে ব্রাঞ্চ করতে পারবে, মানে তার নির্দিষ্ট দিকে যাইতে পারবে। তো ঠিক এইভাবে আমরা প্রোগ্রামিংয়ে হচ্ছে আমাদের লজিকটা ইউজ করে আমরা এই ডিসিশনটা নিতে পারি যে এখন আমরা কোন দিকে যাব। সেই জিনিসটাকে আমরা যদি সহজ বাংলা ভাষায় বলি তাহলে সেটাকে বলে ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং, বা সিদ্ধান্ত নেওয়া, প্রোগ্রামিংয়ের মাঝে সিদ্ধান্ত নেওয়া। তো ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিংয়ের স্লাইডে দেখি আমরা কী লিখছি, যে ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ কম্পিউটার প্রোগ্রামিং। প্রোগ্রাম শুড বি এবল টু মেক লজিক্যাল ডিসিশন বেস অফ কন্ডিশন প্রোভাইড। তার মানে হচ্ছে আমরা একটা কন্ডিশনের উপর ভিত্তি করে লজিকের ডিসিশন নিব, যে ট্রু আর ফলস। ধরো আমাদের কাছে বললো, এই যে আমি এর আগে যেই উদাহরণটা দিছি, যে যদি চায়ের দোকান খোলা থাকে তাহলে আমি চা খাবো, যদি আমার গেট খোলা থাকে আমি দোকানে যাব, যদি দোকানে গিয়ে আমি চার দোকান খোলা থাকে তাহলে আমি চা খাবো, এবং যদি রং চা থাকে তাহলে আমি রং চা খাবো। এই যে এই ধরনের যদি তার মানে কি লজিক্যাল এক্সপ্রেশন, যে একটা এখানে আমাদের একটা কিন্তু আছে, একটা লজিক আছে। তো এই লজিকের উপর সিদ্ধান্ত করে আমরা বিভিন্ন কাজ করবো এই প্রোগ্রামিংয়ে, সেই জিনিসটাই ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং। তো এই স্লাইডটা পুরো আমি পড়লাম না, পড়ে নিবা। তারপর হচ্ছে দেখি আমরা এই লজিক্যাল ডিসিশন মেকিং এবং ব্রাঞ্চিংটা কীভাবে করে। তো আমরা যদি দেখি আমার এই কার্সরটা দিকে খেয়াল রেখো, যে আমরা যদি একটা স্টার্ট করি প্রোগ্রামের, ইউজার ইনপুট দিল, ইনপুট দেওয়ার পর আমরা কন্ডিশন চেক করব যে আমার এখন কি করব, কন্ডিশনটা চেক করব যে এখন আমি কোন দিকে যাব। হ্যাঁ, আমার কন্ডিশনটা স্যাটিসফাইড করে নাই, আমি বললাম যে যদি চার দোকান খোলা না থাকে তাহলে আমি মনের দুঃখে একটু হাঁটতে যাব। তার মানে কি, চা আমি খাইতে পারি না, সেই জন্য আমি হাঁটতে যাব। তার মানে হাঁটতে যাব, এই জায়গায় তো কিছু টাস্ক আছে। তার মানে আমার যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এই দেখো এদিক দিয়ে চলে আসবে কন্ডিশন নট স্যাটিসফাইড ফল, অ্যান্ড ফলসের আন্ডারে আমাদের কিছু টাস্ক থাকতে পারে, সেই টাস্কগুলো আমরা এখানে কমপ্লিট করে রেজাল্টটা এই যে এখান দিয়ে শো করবো এবং কাজটা শেষ। কিন্তু আমাদের ইউজার ইনপুট নিলাম, কন্ডিশন যদি সত্য হয় তাহলে পারফর্ম টাস্ক, ওই সত্যর জন্য যে টাস্ক, যেমন যদি আমার দোকান খোলা থাকে তাহলে আমি চা খাবো, এবং চা খাওয়ার পরে রেজাল্ট শো, মানে ধরলাম যে চা খাওয়ার পর আমি বাসায় ব্যাক করবো, রেজাল্ট শো করলো এই চা এবং ইন্ড। তার মানে আমাদের এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা এখানে দুইটা মোড় নিছি, আমি কি করব কি করব না। এই জিনিসটা হচ্ছে ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং। তো আমাদের সি প্রোগ্রামে বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং আছে, সেটা আমরা সামনে দেখতে পারবো। তো একটা উদাহরণ হচ্ছে, এই উদাহরণটা পড়বা, এটা আমি বাংলায় বলি। ধরো তুমি তোমার সেমিস্টার ব্রেক, তুমি চাইতেছো যে ফ্রেন্ডরা মিলে তোমরা ইয়েতে যাবা, একটা ট্রিপে যাবা, হলিডে ট্রিপ করবা। এখন এই হলিডে ট্রিপে তুমি চিন্তা করছো, যদি তোমাদের কাছে টোটাল ফ্রেন্ডরা মিলে যদি 15,000 টাকা তোমাদের উঠছে 15,000 টাকা, ঠিক আছে? এখন তুমি আগেই বলে রাখছিলা যদি 10,000 টাকার বেশি হয় তাহলে হচ্ছে কি তুমি এরোপ্লেনে করে তোমরা যাবা, প্লেনে করে তোমরা এই হলিডে পালন করতে যাবা এবং এনজয় হলিডে। এবং তোমাদের যদি 10,000 টাকার কম থাকে তাহলে তোমরা গরিব, তোমরা বাসে যাবা, তোমরা হতদরিদ্র, তোমরা বাসে যাবা।
তার মানে আমাদের এখানে কত টাকা আমাদের চাঁদা উঠছে সেটার উপর ভিত্তি করে আমরা দুইটা ডিসিশন নিছি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই সি প্রোগ্রামিংয়ে ডিসিশন মেকিং ইন ব্রাঞ্চিং কত ধরনের আছে। একটাকে আমরা বলি ইফ স্টেটমেন্ট, এই যে আমাদের 4 ধরনের ডিসিশন মেকিং এন্ড ব্রাঞ্চিং আছে। ইফ স্টেটমেন্ট, আরেকটা আছে হচ্ছে সুইচ স্টেটমেন্ট, আরেকটা আছে কন্ডিশনাল অপারেটর স্টেটমেন্ট, আর এটা হচ্ছে গো টু স্টেটমেন্ট। তো এখানে আমি গো টু স্টেটমেন্টটা আলোচনা করব না, কারণ গো টু স্টেটমেন্টটা আলোচনা করব আমি লুপিং যখন শিখবো আমরা, তখন আসলে আমরা গো টু স্টেটমেন্টটা আলোচনা করব। তো আমরা এখন এই 3টা স্টেটমেন্ট দেখব বা এই 3টা ব্রাঞ্চিং দেখব। ইফ স্টেটমেন্ট, এখন ইফ স্টেটমেন্টটা কীভাবে কাজ করে সেটা আমি এখানে লিখছি, সেই জিনিসটা তোমরা পড়বা। এখন ইফ স্টেটমেন্টটা হচ্ছে আমি এখানে বুঝাবো। ইফ স্টেটমেন্টটা ডিফাইন করে এভাবে। এখন এখানে হচ্ছে আমরা কন্ডিশন লিখব, কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা বডিতে কিছু কাজ করব। আমরা কি বলছিলাম, কার্লি ব্রেস মানে হচ্ছে বডি, তো এই বডিতে কিছু কাজ দিব, সে কাজটা করবে। এখন আমার কাছে কন্ডিশন দিলাম আমি, ধরো যে যদি আমার রেজাল্ট বা যদি আমাদের মার্কস বলি গ্রেটার দেন অর ইকুয়াল 40 হয়, তার মানে কি আমি এক্সামে পাস করছি, ঠিক আছে। আমার জাস্ট জানা দরকার, আমি হলাম খুব ব্যাক বেঞ্চার, অনেক পিছনের টাইপের স্টুডেন্ট, তো আমার এত কিছু চিন্তা করার সময় নাই যে আমি ফেল করছি না পাস করছি, এটা দেখার দরকার না। আমার শুধু এটা চেক করার দরকার যে আমি আসলে ফেল করছি কিনা। আমি জাস্ট এটা দিয়ে দেখলাম যে পাস, তার মানে আমি পাস। আমি কিন্তু ইলসে মিথ্যা হইলে কি হবে এরকম কিছু দেখি নাই। এখানে ধরো বললাম যদি আমি পাস হই তার মানে এখানে শেষ। এখানে ইলস যদি আমি ফেল করি তাহলে কি, বা মন টন খারাপ করবো, আমার এরকম কোনো কিছু আসে যায় না। এই যে যেহেতু আমি জানি আমি পরীক্ষা ভালো দিই, পাস করলে ভালো, না করলে নাই। তার মানে যে না করলে ইলসে কি হবে সেই জিনিসটা আমরা এখানে অপশন রাখি নাই। তার মানে আমার পাস করলেও চলবে, না করলেও চলবে। এখানে ধরলাম আমরা দিয়ে দিলাম মুভিজ, যে আমার আজকে রেজাল্ট দিবে যদি মার্ক সমান 40-এর বেশি হয়, তার মানে আমি পাস করছি এবং আমি মুভি দেখব। এই যে পরের স্টেটমেন্ট কি, মুভি দেখব। এবং যদি এটাতে সত্য নাও হয়, ধরো আমি পাস করি নাই, তাও কি আমি পরবর্তীতে মুভিটা দেখব। শুধু ইফের একটা কন্ডিশনের উপর বেস করে যখন আমরা কোনো কাজ করব তখন সেটাকে বলবো আমরা ইফ স্টেটমেন্ট। তখন আমরা সেটা ইফ স্টেটমেন্টের আন্ডারে লিখব, যদি শুধুমাত্র একটা কন্ডিশনের উপর ভিত্তি করে লিখতে হয়। এখন এটা যদি আমি প্রোগ্রামিংয়ের ভাষায় বলতে যাই, ধরো এন ইকুয়াল আমাদের একটা ভেরিয়েবল যেটা হচ্ছে 7। এখন তোমাকে বললো যে তুমি যদি যেই এন নাম্বারটা থাকবে, এন নাম্বারটাকে 2 দিয়ে ভাগ দিবা। 2 দিয়ে ভাগ দিলে যদি সেটা দশমিক সংখ্যা হয়, ধরো 7কে তুমি 2 দিয়ে ভাগ দিবা, তার মানে কি 3.5 আসছে। যদি এরকম কোনো রেশিও আসে তাহলে তুমি এটার আপার বাউন্ডটা নিবা, 4 নিবা, যদি এরকম তোমাকে একটা প্রোগ্রামে বলে দেয়। আর যদি এরকম দেয় যেটার কোনো রেশিও নাই 3, তাহলে তোমাকে 3 নিতে হবে। এরকম যদি একটা কোনো লজিক বলে দেয়, তখন তুমি কি করলা, একটা কন্ডিশনে দিলা ইফ টু মোড ইকুয়াল 1 মানে কি, এটাকে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 1, এটা হচ্ছে ভাগশেষ অপারেটর। তো ভাগশেষ যদি 1 হয় তাহলে কি বলছে আমাদের, ভাগশেষ 1 হইলে আমাদের 1 যোগ করা লাগবে। তাই আমরা আমাদের যে n সমান সমান n বা 2 প্লাস 1 করে দিলাম। এই যে এটা যদি 2 দিয়ে ভাগ দিলে 1 থাকে তাহলে 1, আর নাইলে তো আমাদের যা উত্তর আছে তাই, n বা 2 যদি না হয়। এটা আমি একটু ভিজি উদাহরণ দিয়ে ফেলছি, তা আমি এটা আরেকটু ছোট করে দেই। ধরো কালকের আমার একটা যে প্রশ্ন ছিল, যদি আমাদের একটা জিনিসের উত্তর 0 হয় তাহলে কি, তার মানে আমাদের উত্তর 0 হলে আমাদের 0 প্রিন্ট করা লাগবে। এবং উত্তর যদি কোনো ধনাত্মক সংখ্যা হয় তখন সেটা কি, আমাদের 1 বেশি প্রিন্ট করা লাগছে। আমরা গতকালের একটা ক্লাস দেখছিলাম যে 1 বেশি প্রিন্ট করা লাগছে, আমাদের 17 ছিল, আমরা 18 প্রিন্ট করছিলাম।
এখন ওইটা যদি আমরা এই শুধু ইফ স্টেটমেন্টের মাধ্যমে ওইটা আমরা হ্যান্ডেল করতে পারি। যদি এক্স গ্রেটার দেন 1 হয় তখন আমরা এক্স এর মান 1 বাড়াই দিব, আর যদি না হয় তা নাই, না হইলে নাই, না হইলে আমরা প্রিন্ট করব, যেহেতু প্রিন্ট করব প্রিন্ট এফ, তার মানে হচ্ছে এই এক্সটা প্রিন্ট করব। তার মানে কখন 1 বাড়বে? যদি আমাদের একটা কন্ডিশন থাকে, তার মানে যখন আমাদের এই ধরনের কোনো ডিসিশন মেকিংয়ের ব্যাপার আসবে, যখন আমাদের একটা কন্ডিশনের উপর বেস করে কাজ করতে হবে, তখন সেটাকে আমরা শুধুমাত্র ইফ স্টেটমেন্টের মাধ্যমে ব্যবহার করব। এখন ইফ স্টেটমেন্টটা কীভাবে কাজ করে, এখান দিয়ে যাবে, তারপরে যদি ট্রু হয় কিছু জিনিস হ্যান্ডেল করবে, আর না হলে করবে না। এখন এই ইফ স্টেটমেন্টটা 4 ধরনের আছে, যে আমি ইফ স্টেটমেন্ট নিয়ে এতক্ষণ বকবক করলাম যে ডিসিশন মেকিং এবং ব্রাঞ্চিং। তো ইফ স্টেটমেন্টটা 4 ধরনের আছে, যেটা এই যে একটা কন্ডিশনের উপর বেস করে যে কাজটা করে সেটা হচ্ছে সিম্পল ইফ স্টেটমেন্ট, যেটা আমি এখন উদাহরণ দেখাইলাম। তারপরে হচ্ছে এই যে এখানে একটা উদাহরণ আছে, এটাকে বলা হয় ওয়ান ওয়ে কন্ডিশনাল ব্রাঞ্চিং। তার মানে তোমার কাছে একটাই উপায় আছে এবং এই একটা উপায়ই তোমার ব্রাঞ্চিং করতে হবে, মানে সিদ্ধান্তটা নিতে হবে। এই সিম্পল ইফের কন্ডিশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা যদি ফ্লো চার্টটা দেখি যে এখান দিয়ে যাবে টেস্ট কন্ডিশন, যদি কন্ডিশন সত্য হয় তাহলে এই যে সত্যর আন্ডারে যদি কোনো স্টেটমেন্ট থাকে সেটা এক্সিকিউট করবে, তারপরে নেক্সট স্টেটমেন্টে চলে যাবে। আর যদি না থাকে তাহলে দেখো এই পাশে কিন্তু কিছুই করে নাই। আচ্ছা, একটা এখানে গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে দিছি, যে এই স্টেটমেন্টের আন্ডারে যদি একাধিক স্টেটমেন্ট থাকে, ধরো এখানে এরকম একাধিক স্টেটমেন্ট থাকে, তাহলে সেটা আমাদের এরকম ব্র্যাকেটের ভিতরে ইনক্লুড করে নিতে হয়। আর যদি একটা স্টেটমেন্ট থাকে তাহলে আমাদের ব্র্যাকেট লাগে না। এই জিনিসটা আমরা একটু পরে কোডেই দেখব। তো আমরা যদি সিম্পল ইফ স্টেটমেন্টের একটা কোডটা দেখি, এটা হচ্ছে সিম্পল ইফ স্টেটমেন্ট। দেখো আমরা কি বলছি, আমাদের কোডটা দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, যদি আমাদের মার্ক, আমাদের ধরো রেজাল্টে মার্কস দিছে আজকে, মার্কস যদি 90-র বড় অথবা সমান হয়, তাহলে ধরো আমাদের শিক্ষক চিন্তা করলো যে ওরে আমি বোনাস 5 মার্ক দিব যদি সে 90-র বেশি পায়। তাহলে কি দেখছি আমি কন্ডিশন, যে ইফ মার্কস সমান সমান গ্রেটার দেন অর ইকুয়াল 90, যে মার্কসটা যদি আমার 90-র বেশি হয় তাহলে আমার বোনাস মার্ক দিবে, আর নাইলে আমার যেই মার্কস আছে সেটাই প্রিন্ট করবে। তো এটা যদি আমরা বলি তাহলে আসলে এটাই হয়। দেখো আমার মার্কস 10 ছিল, কোনো এক্সট্রা মার্ক যোগ হয় নাই, কারণ কি আমি বোনাস পাই নাই, আমার 90 মার্ক না। এখন যদি আমার 90 হয় বা 91 আমার মার্কস, তার মানে কি 90 থেকে বড়, এখন আমার টোটাল মার্কস কি 96, ওই যে আমার টিচার খুশি হয়ে আমাকে 5 মার্ক বেশি দিয়েছে। তাহলে এই যে ব্রাঞ্চিংটা, এইটা হচ্ছে সিম্পল ইফ স্টেটমেন্ট। এখন এটার ভিতরে আমরা একটাই স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা চাই, যেহেতু একটা স্টেটমেন্ট, এই ব্র্যাকেটটা উঠায় দিলেও আমাদের কাজ করবে এবং সুন্দরভাবেই কাজ করবে। কিন্তু যদি আমরা এই একটা ব্লকের মাঝখানে যদি আরও স্টেটমেন্ট থাকে, যে আমি মার্কস প্রিন্ট করব কখন, যখন আমার মার্কস বেশি থাকবে, যে আমি বাড়িতে মার্কস বলবো কখন, যখন মার্কস বেশি থাকবে, নাহলে বলবো না। তখন দেখো এখন আমি মার্কস আসছে, তার মানে আমার মার্কস বেশি, দুইটা স্টেটমেন্ট এখানে কাজ করছে। এখন যদি মার্কস কম হয় তাহলে দেখো কিচ্ছু কাজ করে নাই, কারণ আমাদের এই কম হলে এখানে কোনো কিছু নাই আসলে। এখন যদি আমি এই ক্ষেত্রে যদি আমি ব্র্যাকেট দুইটা না দেই তাহলে কি হয়, তাহলে দেখো 10 কিন্তু প্রিন্ট করতেছে। তার মানে ইফের আন্ডারে যদি আমরা ব্র্যাকেট না দিই তখন ইফের আন্ডারে শুধুমাত্র একটাই স্টেটমেন্টকে সে বুঝবে। তার মানে একাধিক স্টেটমেন্ট যদি থাকে সেটা আমরা কার্লি ব্রেসের ভিতরে নিব, আর যদি সিঙ্গেল স্টেটমেন্ট থাকে তখন চাইলে কার্লি ব্রেসের ভিতরে নিতে পারি অথবা নাও নিতে পারি। এটা ছিল সিম্পল ইফ স্টেটমেন্টের একটা উদাহরণ। এই যে এটা হচ্ছে সিঙ্গেল স্টেটমেন্টের উদাহরণ। এখানে কিছু জিনিসপত্র লিখছিলাম, দেখো সিম্পল ইফ স্টেটমেন্টের। এখন আমরা দেখব ইফ ইলস স্টেটমেন্ট। আমাদের কন্ডিশনাল লজিকের আরও একটা জিনিস আছে, ইফ ইলস স্টেটমেন্ট। তো ইফ ইলস স্টেটমেন্ট কি, এটা হচ্ছে যে নিচে দেখো আমি বোল্ড করে দিছি,
যেখানে হচ্ছে টু ওয়ে কন্ডিশন, তার মানে হচ্ছে আমাদের দুইটা দিকে ব্রাঞ্চ করা লাগবে, আমাদের দুইটা হাতে দুইটা জিনিস আছে, হয় এইটা হইলে এইটাতে যাব অথবা এইটা হইলে এইটাতে যাব, দুইটা স্টেটমেন্ট আছে। দুইটা জিনিসের উপর আমরা বেস করে যখন কাজ করব তখন হচ্ছে সেটা এই ইলস ইফ স্টেটমেন্ট। আমরা যদি উদাহরণ দেখি তাহলে এই যে এটা মানে কীভাবে লিখবো আমরা স্টেটমেন্টটা সেটা যদি আমরা দেখি, যে ইফের জন্য আমরা একটা টেস্ট কন্ডিশন লিখব এবং এই কন্ডিশনের আন্ডারে আমরা কিছু স্টেটমেন্ট এক্সিকিউট করব। এটার নাম দিলাম আমি, যেহেতু এটা ট্রু কন্ডিশনের জন্য সেটাকে দিলাম ট্রু ব্লক স্টেটমেন্ট। আর যদি সেটা ইলসের আন্ডারে হয় তার মানে কি ফলস হওয়ার কারণে এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট করবে। তারপরে যদি আমাদের প্রোগ্রামে কোনো নেক্সট স্টেটমেন্ট থাকে সেগুলো এক্সিকিউট করবে। তো ইফ ইলস স্টেটমেন্টের ফ্লোচারটা কেমন, এইরকম ধরো আমাদের এখানে যাবে, কন্ডিশনটা চেক করবে, যদি সত্য হয় তাহলে এদিক দিয়ে গিয়ে সত্যর আন্ডারে যেই আমাদের সত্যর আন্ডারে যেই ইয়াগুলো থাকবে স্টেটমেন্টগুলো থাকবে সেগুলা এক্সিকিউট করবে। আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে এই মিথ্যার আন্ডারে যেই কন্ডিশনগুলো থাকবে সেটা এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পরে নেক্সট যদি কোনো এক্সট্রা স্টেটমেন্ট থাকে সেগুলো এক্সিকিউট করবে। ধরো এগুলো দিছি আমি যে প্রোগ্রাম আরও বড় হইতে পারে সেই জন্য। আচ্ছা, এখন এইটার একটা উদাহরণ, যে আমাদের মার্কস যদি 40-এর বেশি অথবা সমান হয় তার মানে আমরা পাস করছি, আর যদি না হয় তার মানে ফেল করছি। ঠিক আছে, তো এটার আমরা কোড ব্লকে যা একটা কোড দেখি, ইলস ইফ স্টেটমেন্ট। এখানে আমি লিখছি কি, যদি আমাদের মার্কস 40-এর থেকে বেশি হয় তাহলে আমার কি এই সেমিস্টারে বাইচে গেছি, মানে কি আমি পাস করে গেছি, নেক্সট সেমিস্টারে কমামো, এই জিনিসটা প্রিন্ট করব যদি আমার 40-এর বেশি হয়। আর যদি 40-এর কম হয় ফেল মারছি, ড্যাম, আবার একটা রিটেক খাওয়া লাগবে। তার মানে যদি আমি ফেল করি আমার রিটেক নেওয়া লাগবে। তো দেখি আমাদের মার্কস হচ্ছে 39, তো দেখো প্রিন্ট করছে কি ফেল মারছি, ড্যাম, আবার আমার রিটেক নেওয়া লাগবে। ঠিক আছে, এখন যদি আমাদের এই মার্কসটা আমরা একটু বেশি করে দেই, যে আমি মার্কস পাইছি ধরো 80, তখন কি এই সেমিস্টারে বাইচে গেছি, নেক্সট সেমিস্টারে কোপামো। ঠিক আছে, তার মানে এখানে আমাদের কি ছিল, এই কন্ডিশনটা সত্য কি না তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্তটা নিছি। যদি এটা সত্যি হয় এই সত্যর আন্ডারে যেই প্রিন্টটা ছিল সেটা করছে, আর যদি এটা মিথ্যা হয় তাহলে মিথ্যার আন্ডারে আমি যা চাচ্ছি সেটা করছে। তো এই জিনিসটাকে বলে টু ওয়ে ডিসিশন মেকিং, যেটা আমি এইখানে লিখে দিছি টু ওয়ে কন্ডিশনাল ব্রাঞ্চিং। তারপরে যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট। আর নেস্টেড ইফ ইলস মানে হচ্ছে কি, একটা কন্ডিশনের ভিতরে আলাদা আরও কোনো কন্ডিশন থাকতে পারে। যেমন আমি বলছিলাম যে যদি আমার গেট খোলা থাকে আমি বাইরে যাব, এবং যদি আমি বাইরে যাই তাহলে আমি দোকানে যা দেখব কি আছে, এবং যদি চা থাকে তাহলে আমি চা খাবো, এবং চার মধ্যে কন্ডিশন আছে, যদি আমি রং চা পাই তাহলে খাবো, না রে খাবো না। তো এইরকম কন্ডিশনের ভিতরে কন্ডিশন, তার ভিতরে কন্ডিশন, এই ধরনের যখন সিনারিও ক্রিয়েট হয় তখন সেটাকে বলে নেস্টেড ইফ ইজ স্টেটমেন্ট। যদি আমরা উদাহরণে যাই যে এটা স্ট্রাকচারটা কেমন হবে, স্ট্রাকচারটা হচ্ছে এমন, প্রথমে আমরা একটা ইফ আছে, ইফের আন্ডারে কন্ডিশন, সেই কন্ডিশনটা যদি সত্য হয় সে এই ব্লকের ভিতরে ঢুকবে, এই যে ইফের আন্ডারে যেই ব্লকটা আছে সেটার ভিতরে ঢুকবে। ঢোকার পরে আমি আবার ভিতরে রেড মানে কালার করে আবার আরেকটা ইফ ইলস লিখছি, তার মানে হচ্ছে ট্রু হয়ে গেলেও তার ভিতরে আরও একটা ব্লক থাকতে পারে, এরকম আরও অনেকগুলো থাকতে পারে, এটার আন্ডারে আরও ইফ ইলস থাকতে পারে, তার আন্ডারে আরও ইফ ইলস থাকতে পারে। তো এই ধরনের সিনারিও যখন ক্রিয়েট হয় তখন সেটাকে নেস্টেড ইফ ইলস বলে। এই যে নেস্টেড ইফ ইলসের জন্য আমরা একটা উদাহরণ দেখি, যদি জেন্ডার সমান সমান ফিমেল হয়, ধরো একটা প্রোগ্রাম ইনপুট দিলাম যে ছেলে না মেয়ে, যদি মেয়ে হয় তাহলে কি সে ভিতরে ঢুকলো, এবং মেয়ের এজ যদি 10 থেকে ছোট হয় তাহলে সেই বাচ্চার জন্য ফ্রি ফুড এবং ফ্রি এন্ট্রি, ধরো একটা সার্কাসের একটা কিছুতে ঢুকলো, বা একটা পার্কে, ধরো একটা পার্কে ঢুকলো, যদি বললো যদি ফিমেল হয় তাহলে সে পার্কের ভিতরে ঢুকতে পারবো, এবং যদি এই ফিমেলের এজ যদি 10-এর ছোট হয় তাহলে সে কি তার এন্ট্রি ফি লাগবে না এবং তার জন্য ফ্রি ফুড প্রোভাইড করা হবে। আর যদি সে 10 থেকে এজ বেশি হয় তার মানে তার জন্য শুধু ফ্রি এন্ট্রি, তার ভিতরে যে ফুড নিজে পারচেস করে নিতে হবে।
আর যদি ইলস হয় তাহলে আমাদের মতো বেচারা যারা পুরুষ আছে তাদের ঢুকতে দিবে না, কারণ আমাদের পার্টটা ছিল অনলি ফিমেলদের জন্য। তো এই প্রোগ্রামটা যদি আমরা এখানে দেখি, যে আমি এই প্রোগ্রামটা লিখছি নেস্টেড ইফ এলসের জন্য, আমরা উপরে দেখো ডিফাইন করছিলাম, এই যে ডিফাইন করছিলাম যে আমাদের ফিমেল মানে হচ্ছে আমরা 0 ধরে নিচ্ছি, যে ফিমেল মানে 0 এবং মেল মানে হচ্ছে 1। এটা হচ্ছে ডিক্লারেশন স্টেটমেন্ট। আমি ওই যে 6টা স্টেটমেন্ট পড়াইছি প্রথম স্লাইডে, 6টা স্টেটমেন্টের কথা বলছিলাম, এটা হচ্ছে ডিক্লারেশন স্টেটমেন্ট, ডেফিনেশন স্টেটমেন্ট, সরি ডেফিনেশন স্টেটমেন্ট, যে কি ডিফাইন করলাম আমি, ফিমেল সমান সমান কিছু একটা ডিফাইন করছি, মেল সমান সমান কিছু একটা ডিফাইন করছি। এটা হচ্ছে ডিফাইন সেশনে, আমাদের ওই 6টা সেশন আছে একটা সি প্রোগ্রামিংয়ের মেইন, ওটা দেখলেই বুঝবো। এবং কোনো কিছু ডিফাইন করে এভাবে প্রথমে হ্যাশ লিখে, তারপর ডিফাইন কিওয়ার্ড লিখে, তারপরে যে নামটা আমি দিতে চাই, ধরো ফিমেলের ভ্যালু 0, তার মানে প্রোগ্রামে যদি কোথাও 0 পায় ফিমেল পায়, তার মানে সে ধরে নিবে সে ফিমেল সমান সমান হচ্ছে 0। আচ্ছা, তো আমাদের জেন্ডার আমি প্রথমে ইনিশিয়ালি 0 দিলাম, যে জেন্ডার সমান সমান যদি ফিমেল হয় এবং জেন্ডারের এজ যদি 10 থেকে ছোট অথবা সমান হয়, তাহলে প্রোভাইড ফুড এবং ফ্রি এন্ট্রি দুইটাই দিবে। আর যদি এজ বড় হয় তখন হচ্ছে অনলি ফ্রি ফুড, না, এটা এন্ট্রি দেই। হ্যাঁ, অনলি ফ্রি এন্ট্রি, তার ফুড পারচেস করে খেতে হবে। এখন এই জায়গায় কিন্তু আমি একটা জিনিস দেখছি, এই যে ইলসের আন্ডারে আমি কিন্তু কোনো মানে কার্লি ব্রেস দেই নাই, কারণ এখানে একটা স্টেটমেন্ট ছিল, না দিলেও আমাদের কাজ করতো, আমি দিছি মানে তাই দেই নাই, আর যদি দিতাম তখনও কাজ করতো। এবং এই ইলসের ক্ষেত্রে আমি আবার দিয়ে দেখাইছি যে আসলে দিলেও কাজ করে। তো এই কোডটা যদি আমি রান করতে চাই, প্রোভাইড ফ্রি এন্ট্রি অনলি, কারণ আমাদের এখানে দেখো এজ ছিল কত, এটা ছিল 0 মানে কি ফিমেল, এবং এজ ছিল কত 11, তার মানে 11 বছর বয়সী কোনো বাচ্চা যদি হয় তার জন্য এন্ট্রি ফ্রি বা খাবার নিয়ে দিতে হবে। এখন আমরা যদি এজটা কমায় দিই, এজটা দিলাম 2 বছরের একটা শিশু, তাহলে দেখো প্রোভাইড ফ্রি এন্ট্রি এবং প্রোভাইড ফ্রি ফুড দুইটাই প্রিন্ট করছে। এখন যদি আমাদের এইটা ফিমেল না হয় মেল হয়, যদি এখানে মেল হয় তাহলে কি, সরি দিস ইজ অনলি ফর ফিমেল, তার মানে তোমার এখানে খাওয়া নাই। এটা ছিল হচ্ছে নেস্টেড ইফিলস, যে ইফিলসের আন্ডার ইফিলস। এখন এর আন্ডারে আরও ইফিলস থাকতে পারে, যেমন এখানে আরও ইফ থাকতে পারে এরকম, আবার এইটার আন্ডারে আরও ইফ থাকতে পারে। তো এগুলো হচ্ছে নেস্টেড ইফিলস, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ইলস ইফ লেডার, এটা হচ্ছে 3 ওয়ে অর মাল্টি ওয়ে ডিসিশন মেকিং। এই জিনিসটা আমি বোল্ড করে দিই। আমরা কি কি দেখছি, 1 ওয়ে, 2 ওয়ে এবং নেস্টেড। পরে আরেকটা দেখলাম 3 ওয়ে অথবা মাল্টি ওয়ে, যে যদি 3টা উপায় থাকে অথবা 4টা উপায় অথবা 5টা উপায়, যে উপায়গুলা অন্য আরেকটার সাথে ডিপেন্ড করে না। দেখো এখানে কি জেন্ডারের উপরে এই এজের ভিতরে এটা ঢোকার ডিপেন্ড করতেছে, কিন্তু আমরা এরকম একটা যদি দরকার হয়, ইফিল লেটারের আমি কোডটা করি নাই, কারণ এটা আমি তোমাদের সাথে করবো এই জন্য, যে একটা ইফের কন্ডিশনের উপর আরেকটা ইফ ডিপেন্ড করবে না, কিন্তু এটার ডিসিশন নিতে পারবো আমরা মাল্টি ওয়ে, তার মানে অনেকগুলো সিদ্ধান্তের উপর চিন্তা করে আমি রাস্তা চয়েস করব যে আমার রাস্তাটা কি। তো আমরা যদি স্ট্রাকচারটা দেখি, যদি স্ট্রাকচারটা লিখি তাহলে হচ্ছে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন প্রথম কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, দ্বিতীয় কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, তৃতীয় স্টেটমেন্টটা যদি সত্য হয় তাহলে এইটা এক্সিকিউট করবে, এইভাবে একদম শেষ অবধি এক্সিকিউট করবে। ইলস যদি উপরের কোনোটাই সত্য না হয়, এখানে উপরে কোনো সত্য পাইলাম না, এই যে এখানে উপরে কোনো সত্য পাইলাম না, তার মানে হচ্ছে একদম ইলসের আন্ডারে যে স্টেটমেন্ট থাকবে সেইটা এক্সিকিউট করবে। তো এটা যদি আমরা এরকম লিখি যে ইফ মার্ক, আমাদের মার্ক যদি 50 বা 60-এর ভিতরে হয় তাহলে আমাদের গ্রেডটা হচ্ছে কি ডি, এবং যদি মার্কস 60 এবং 70-এর ভিতরে হয় তাহলে আমরা ধরলাম এটার মান হচ্ছে সি। আমার এখানে স্ল্যাশ এন, আচ্ছা এটা দিয়ে নিও সমস্যা নাই।
আচ্ছা আমি দিয়েই দেই। স্ল্যাশন দিছিলাম। আর যদি আমাদের মার্ক 70 থেকে 80-র মধ্যে হয় তাহলে আমরা বলছি এটা গ্রেড হচ্ছে নাম বি। যদি আমি উল্টা দিছি, যদি 80 থেকে 90 হয় তাহলে আমরা এটার মার্ক ধরছি বি, এ, সরি এ। তার মানে এটা এ, বি, সি, এটা ডি। এবং যদি না হয় তার মানে তুমি ফেল করছো, তার মানে তুমি এ, বি, সি এই তিনটার একটা গ্রেডও পাও নাই, তুমি ফেল করছো। এই কোডটা হচ্ছে এখানে আমি লেখার কথা ছিল কিন্তু আমি লিখি নাই। তো এই কোডটা হচ্ছে তোমরা সবাই লিখবা এবং লিখে আমাদের যে কমিউনিকেটর আছে, আমাদের কমিউনিকেটর বলতে আমি এই গুগল ক্লাসরুম বোঝাচ্ছি, এই কমিউনিকেটরে সবারটা একজন কালেক্ট করে এখানে দিয়ে দিবা, আমি দেখব। যদিও সিম্পল জিনিস সবাই পারবে। তারপর হচ্ছে ইফ স্টেটমেন্টগুলো গেল, এখন হচ্ছে সুইচ স্টেটমেন্টে আসবো। তো সুইচ স্টেটমেন্টে আসার আগে এই ইফ স্টেটমেন্টগুলোতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। হ্যালো, না ভাই সমস্যা নাই। না ভাই, ইফ স্টেটমেন্ট তো পারি আল্লাহ। আচ্ছা ইফ ইউজ তো পারি আমরা, যাক সমস্যা নাই। তারপর আসে সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্টটা হচ্ছে কি, যে আমাদের একটা এক্সপ্রেশন বা একটা ভ্যালু থাকবে, সেই এক্সপ্রেশন অথবা ভ্যালু যাই বলি ওইটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন স্টেপ বাই স্টেপ কাজ করব। এটা তোমার ইফিল লেডারের মতোই, ইফিলস লেডার যেটা ওই যে থ্রি ওয়ে আর মাল্টি ওয়ে, সেম ওইটার মতোই। যদি ভ্যালু কেস এই প্রথমটা যদি সত্য হয় তার মানে এইটা এক্সিকিউট করবে এবং পরে ব্রেক, তার মানে নিচেরগুলো আর এক্সিকিউট করবে না। আর যদি এটা এক্সিকিউট না করতে পারে তখন এটা এক্সিকিউট, এটার দিকে দেখবে, যদি এটা এক্সিকিউট করে তার মানে ব্রেক। যদি এরকম করে এক্সিকিউট করতে না পারে একদম শেষ অবধি, তাহলে ডিফল্ট যেটা আছে একদম শেষে ওই ইলসের মতো ওইটা এক্সিকিউট করবে। তো এই সুইচ স্টেটমেন্টের জন্য কিছু শর্ত আছে। এটা হচ্ছে সুইচ স্টেটমেন্টের যেই কিছু শর্ত আছে, যে কখন সুইচ স্টেটমেন্টে কীভাবে কাজ করবে কী করবে না, এই যে রুলস, সরি ওইটা না, এটা হচ্ছে সুইচ স্টেটমেন্টটা কী, আর এটা হচ্ছে সুইচ স্টেটমেন্টের রুলস। যেমন সুইচ স্টেটমেন্ট মাস্ট বি এ ইন্টিগ্রাল টাইপ। এখন আমরা হচ্ছে এক মিনিট একটু পানি খাই নি। আমরা হচ্ছে ইন্টিজার টাইপ শুনছি, এখানে ইন্টিগ্রাল টাইপটা কি এটা তোমাদের হাতে ছেড়ে দিলাম, গুগল করবা এবং নেক্সট ক্লাসে দেখবো কে কত সুন্দর করে এই ইন্টিগ্রাল টাইপটা কি এটা আমাকে বুঝাইতে পারে। ঠিক আছে, সুইচ স্টেটমেন্টের যে ভিতরে ভ্যালুটা বা এক্সপ্রেশনটা দেই আমরা, সেটা ইন্টিগ্রাল টাইপের হইতে হবে এবং ভ্যালুগুলার বিভিন্ন লেভেলগুলাই দেখো, লেভেল মাস্ট বি ইউনিক, প্রত্যেকটা লেভেল আলাদা আলাদা ইউনিক হইতে হবে। এবং লেভেলের এই যে এখানে এখানে কিন্তু একটা ক্লোন দিতে হবে, আমরা প্রত্যেকটা স্টেটমেন্টের পরে দিতাম সেমিক্লোন, কিন্তু এটা একটা স্টেটমেন্ট না, এটা একটা কেস, সেই জন্য এটার পরে একটা ক্লোন, তো সেটা এখানে বলে দিছে। তো এই জিনিসগুলো হচ্ছে দেখবা। একদম ফাইনালি শেষে হচ্ছে কন্ডিশনাল অপারেটর। আমাদের কি ডিসিশন মেকিং এন্ড ব্রাঞ্চিং এর জন্য ইফ স্টেটমেন্ট গেল, ইফ স্টেটমেন্টের আন্ডারে আমরা ইফ পড়ছি, ইফ ইলস পড়ছি, নেস্টেড ইফ ইলস পড়ছি, ইফ ইলস লেটার পড়ছি। তারপর হচ্ছে সুইচ স্টেটমেন্ট দেখলাম আমরা। তারপর হচ্ছে কন্ডিশনাল অপারেটর। এখন কন্ডিশনাল অপারেটরটা কি, অনেক সময় কন্ডিশনাল অপারেটরটা খুব বেশি ইউজফুল হয়, কারণ এটা হচ্ছে টু ওয়ে মেকিং, ডিসিশন মেকিং। ঠিক আছে, টু ওয়ে ডিসিশন মেকিং। ওই যে আমাদের ইফ ইলসে যেটা ছিল না, যে ইফ হইলে এটা আর ইলস হইলে এটা, ওইটাই হচ্ছে আর সংক্ষিপ্ত আকারে বা ছোট করে সুন্দর করে লেখা যায় এই কন্ডিশনাল অপারেটর ইউজ করে, তাহলে কোডটা রিডেবল হয়। যেমন লেখার স্ট্রাকচারটা তো হইলো এরকম। এখন এটা যদি আমি সুন্দর মতো বুঝাতে যাই, কারণ আমি কোডটা দেখাই, কন্ডিশনাল অপারেটরের কোড হচ্ছে এরকম, যে ধরো তোমার কাছে এক মার্কস আছে যে 40 এবং পাস, আমরা তো জানি 0 মানে মিথ্যা এবং 1 মানে সত্য, বা 0 মানে কোনো পজিটিভ জিনিস আর 1 মানে নেগেটিভ জিনিস, আর 1 মানে হচ্ছে পজিটিভ জিনিস কম্পিউটারে। তো আমরা ধরে নিলাম 0 মানে হচ্ছে আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখলাম 0 মানে হচ্ছে আমি ফেল করছি, আর 1 মানে হচ্ছে আমি পাস করছি, এটা মনে মনে ধরে নিলাম। তো আমার মার্কস হচ্ছে 40, এখন আমি পাস না ফেল সেটার মধ্যে রাখলাম। যদি গ্রেটার দেন অর ইকুয়াল 40 হয় তাহলে 1, তার মানে এই পাসের ভ্যালু তখন
এই 1 হয়ে যাবে। আর যদি এটা না হয় তখন হচ্ছে 0 হয়ে যাবে। তার মানে আমরা পরে যদি প্রিন্ট করি এক্সাম স্ট্যাটাস 0 না 1 সেটা আমরা দেখতে পাবো। যদি এটাকে আমরা দেই তাহলে এক্সাম স্ট্যাটাস 1, কারণ আমাদের এই যে এখানে আমরা মার্ক করে রাখছিলাম 40। এখন এখানে যদি আমরা 30 দেই, এখন যদি আমি রান করি কোডটা তাহলে দেখবো এক্সাম স্ট্যাটাস 0। তার মানে আমরা যেটা ইফ ইলস দিয়ে, ধরো ইফ ইলস দিয়ে আমরা লিখলে অনেকক্ষণ লাগতো, ধরো ইফ তারপরে এটার আন্ডারে লিখতে হইতো, আবার যদি ইলস এটার আন্ডারে লিখতে হইতো। এই দুইটা জিনিসকে ছোট করার জন্যই, এই জিনিসগুলোকে ছোট করার জন্যই হচ্ছে ইয়া করতে, এই জিনিসগুলো ছোট করার জন্যই হচ্ছে আমরা এইটা ব্যবহার করছি। তো এটা আসলে খুব রিডেবল যখন তুমি কোনো ডেভেলপিং সাইডে যাবা বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এটা কি টার্নারি অপারেটর বলা হয় না? আমি না, টার্নারি অপারেটর আরেক জিনিস, আমি আসলে জানি না বলা হয় কিনা, আমি কখনো শুনি না এটাকে টার্নারি অপারেটর বলতে। এটাকে মেবি আমার যতটুকু মনে হয়। আমি আসলে জানি না, জানা থাকলে আমি শিওর হয়ে জানাও। কন্ডিশনাল অপারেটর বলে এটা আমি জানি, আর কারণ এটা একটা কন্ডিশনের উপর বেস করে। যেমন কন্ডিশনাল অপারেটর যদি আমরা এরকম লিখতে চাই, এরকম যে ফ্ল্যাগ সমান সমান, যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমরা 0 রাখবো, আর যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে আমরা 1 রাখবো। যেমন ফ্ল্যাগের মান কত সেটা, কারণ এটা আমরা এটা হচ্ছে কি দুইটা একই সমান, ইকুইভ্যালেন্ট। এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা। এখন দেখো এটা 4 লাইনে লিখতে হয়েছে, এটা ছোট 1 লাইনে লিখে ফেলছে। এরকম প্রোগ্রামিংয়ে তুমি এরকম অনেক কিছু আছে ছোট ছোট লিখবা, কারণ তুমি তাড়াতাড়ি কন্টেস্টে সলভ করা দরকার। আর এই জিনিসটা স্ট্যান্ডার্ড বেশি, যদি কখনো শুধু ইফ এলস ইউজ করা লাগে এটা ইউজ করা ভালো। এই ছিল আমাদের আজকের ক্লাস। যে আজকের ক্লাসে আমরা বলছি যে তেমন কোনো কিছু শিখাবো না, সিম্পলি জিনিস থাকবে। তাহলে এই 3টা স্লাইড সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাই আমি খুবই দুঃখিত, আজকে ক্লাসটা ঠিক মতো করতে পারি নাই। আমাদের এখানে হলো সকাল থেকে কারেন্ট নাই, ল্যাপটপ